নমস্কার। উত্তর আমেরিকা আবৃত্তি উৎসবের পক্ষ থেকে আমি অবন্তিকা মুখার্জি সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও আজকের অনুষ্ঠানে স্বাগত। আবৃত্তির আলোয় শীর্ষক অনুষ্ঠানের আজ প্রথম পর্ব। আজকের পর্ব দিয়ে শুরু হলো এর পথ চলা। এই মাসিক সাংস্কৃতিক আয়োজনের মূল উদ্দেশ্য হলো বাচিক শিল্পের বিষয়ভিত্তিক আলোচনা ও তথ্য সমৃদ্ধ শিক্ষামূলক পর্ব গড়ে তোলা, সাংস্কৃতিক সম্পদ সৃষ্টির একটি ক্ষুদ্র প্রয়াস। প্রতিটি পর্ব ডিজিটাল মাধ্যমে সংরক্ষিত থাকবে। আমাদের মিডিয়া পার্টনার দেশে বিদেশে টিভি চ্যানেল কানাডা, এটিভি এবং ভুবন বাংলা। উত্তর আমেরিকা আবৃত্তি উৎসবের পক্ষ থেকে আমি তাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। প্রতিটি পর্বে আমাদের সাথে থাকবেন আমন্ত্রিত প্রজ্ঞাবান, জ্ঞানী ও বিশিষ্ট গুণীজনেরা। আজকের সূচনা পর্বে আমরা পেয়েছি ডক্টর ভাস্বর বন্দ্যোপাধ্যায় মহাশয়কে। উনি একজন আবৃত্তিকার, সাংবাদিক, শিক্ষাবিদ এবং অভিনেতা। বর্তমানে বাংলাদেশ স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে চলচ্চিত্র ও গণমাধ্যম বিষয়ে অধ্যাপনা করেন। তিনি 2021 সালে বাংলাদেশ সরকার দ্বারা প্রদত্ত দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 21 পদকে ভূষিত হন। দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামা থেকে সাংবাদিকতায় স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। দিল্লি থেকে কলকাতায় এসে তিনি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে নাটক বিষয়ে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। 1982 সালে দেশে ফিরে আবৃত্তি ফেডারেশন গড়ে তোলেন। তাঁর নিজস্ব সংগঠন কথা আবৃত্তি চর্চা কেন্দ্র 1985 সালে প্রতিষ্ঠা করেন এবং 1988 সালে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ প্রতিষ্ঠা করেন। তিনি এই পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। আমরা আজকের অতিথিকে প্রথমেই স্বাগত জানাবো। নমস্কার। নমস্কার। এখানে আপনাকে স্বাগত এবং আপনাকে পেয়ে সত্যি আমরা ভীষণ আনন্দিত, খুব ঋদ্ধ হব। আপনার থেকে একটু কিছু শুনে নেব প্রথমে আমাদের এই আয়োজন সম্পর্কে, আমাদের এই যে পরিকল্পনা এবং আজকের এই পর্বটির যে নামকরণ সেটিও আপনি করেছেন আবৃত্তির ঘরে বাইরে। যখন এই আবৃত্তি উৎসব, উত্তর আমেরিকা আবৃত্তি উৎসব যখন আয়োজন হচ্ছিল, এই যে অতি সম্প্রতি যে উৎসবটা হয়ে গেল, সেই সময় আমি একটু পরামর্শ দিয়েছিলাম যে শুধুমাত্র আবৃত্তি উৎসব থাকবে, তার সাথে যদি একটু আবৃত্তি সংক্রান্ত আলোচনা, একটু এর ভেতরে ঢোকার যদি ব্যবস্থা হয় আলোচনার মাধ্যমে, যারা অন্তত আবৃত্তি নিয়ে কাজ করছেন, আবৃত্তির অঙ্গনে দীর্ঘদিন যাদের পদচারণা, তারা যদি মাঝে মাঝে এসে, এটা তো মাসিক অনুষ্ঠান, তো এই অনুষ্ঠানে এসে যদি তারা তাদের এক একটা বিষয়ের উপরে যদি একদম বিস্তৃত মানে জ্ঞানগর্ভ আলোচনা, যারা শুনতে চান, যারা আবৃত্তি অঙ্গনে কাজ করছেন, এদেরকে নিয়ে যদি এই ধরনের আয়োজনটা করা যায়, তো সেটা আমার মনে হয় যে কর্মকর্তা যারা আছেন আমাদের উত্তর আমেরিকা এই আবৃত্তি উৎসব যে মঞ্চ, তারা এটা খুব সানন্দে এটা গ্রহণ করেছে এবং তার এই ফলেই কিন্তু আজকে এই আয়োজন, এই কাব্যিক আলোয় বাঞ্ছুক পৃথিবী, এই স্লোগান দিয়ে, আর যেটা আমি বলেছিলাম যে অনুষ্ঠানটা হতে পারে এরকম আবৃত্তির ঘরে বাইরে বা আবৃত্তির ঘর গেরস্তালি, এরকম একটা কিছু। তো আবৃত্তি ঘরে বাইরেটাই বেশি পছন্দ হয়েছে, তো সেটা রাখাতে আমার মনে হয় যে আবৃত্তির ভেতরে কি আছে, এর সাথে বাইরে কি সম্পৃক্ত আছে, সেগুলো নিয়ে কিছু আলোচনা আজকে তো হবে। আমার মনে হয় যে সেগুলো নিয়ে কথা হবে। আর যারা এক একটা বিষয়ের উপরে বলবেন,
তারা অনেক বিস্তৃতভাবে আরো পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা বিশ্লেষণ করে কথা বলবেন। তাতে হবে কি, সবাই এক একদিনের জন্য প্রস্তুতি নেবে যে ওই বিষয়টার উপরে আলোচনা করা, কখনো প্রশ্ন উত্তর যে অধিবেশন সেগুলো হতে পারে, বা কেউ কমেন্ট মন্তব্য দিল তার মধ্যে দিয়ে। তো আমার আজকে এই আয়োজনে ভালো লাগছে যে আবৃত্তি নিয়ে শুধুমাত্র আমাদের বাংলাদেশে নয়, পশ্চিমবঙ্গে নয়, এর বাইরেও যে উত্তর আমেরিকার দেশগুলোতে এবং এর বাইরেও কিছু কিছু দেশ আছে যেখানে বাঙালিরা আছেন, তারা আবৃত্তি নিয়ে মোটামুটি মাতামাতি করছে, অনুষ্ঠান করেন, তারা অনলাইনে অনুষ্ঠান করেন। তার কারণে আমাদের পশ্চিমবঙ্গের সাথে, তারপরে বাংলাদেশের আবৃত্তি দলগুলো এবং আবৃত্তির লোকজনের সাথে আমাদের একটা সংযোগ সেতু তৈরি হচ্ছে। এটা একটা খুব ভালো লক্ষণ। সেটাই আমি আজকে এরকম একটা অনুষ্ঠানের আয়োজন হলে খুব ভালো লাগলো আপনার প্রাক কথন শুনে। এবং সত্যি আজকে আমরা জ্ঞানের সাগরের সামনে উপনীত হয়েছি, কিন্তু আমাদের স্বল্প এই সময়ের যে স্বল্পতা, তার আমরা তো সবটা নিতে পারবো না। আজকে একটা সামগ্রিক আমরা ধারণা পাবো। দাদা আমাদের সব বিষয়ে একটু আভাস দেবেন, মানে আভাসটা পেলে আমরা বুঝতে পারবো আরো কি কি আছে শেখার শিল্পটার মধ্যে, আরো কি কি রয়েছে যেগুলো আমাদের জানতে হবে, পড়তে হবে, এবং এই অন্বেষণটা আমাদের যেন শুরু হয়ে যায়। তো দাদা সেই কাজটি করবেন, এটি একটি ভূমিকা, এবং সব বিষয় একটু একটু করে ছুঁয়ে যাবেন, কারণ এরকম একজন মানুষের থেকে আমাদের পাওয়ার তো কোনো শেষ নেই। তাই দাদাকে আবারও আমরা কখনো পরবর্তী একটি পর্বে আনবো, এই আশা আমরা রাখি। আজকে তাহলে আমরা একেবারেই গোড়া থেকে শুরু করি, অর্থাৎ বৃত্তির প্রাথমিক বিষয় উচ্চারণ। উচ্চারণ। এবং হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে তোমার কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর বর্ণের উচ্চারিত রূপ হলো ধ্বনি, এবং আবৃত্তিকে বলা হয় ধ্বনির শিল্প। তাহলে খুব প্রাথমিক বিষয় হচ্ছে প্রতিটা বর্ণকে ঠিকমতো চেনা, এবং তাদের উচ্চারণ স্থান অনুযায়ী তাদের যে নাম রয়েছে, উচ্চারণের রীতি অনুসারে তাদের শ্রেণী বিভাগ রয়েছে, মহাপ্রাণতা, মহাপ্রাণ, অল্পপ্রাণ, ঘোষ, অঘোষ, এই যে ফোনেটিক্সের যে যাবতীয় ব্যাকরণগত দিক, এইগুলোকে আমি যত ভালো করে জানবো, বুঝবো, আমার উচ্চারণেও কিন্তু তার একটা রিফ্লেকশন থাকবে। তো আপনি এই বিষয়টা একটু আমাদের ধারণা দিন, যদিও এটা প্রাথমিক কিন্তু গুরুত্বপূর্ণ। তুমি খুব সুন্দর করে বলেছো অবন্তিকা, যে ধ্বনি শিল্প আবৃত্তি, অবশ্যই ধ্বনি শিল্প আবৃত্তি, এই যে বর্ণগুলো যখন একসাথে পাশাপাশি যুক্ত হয়, যুক্ত হয়ে একটা শব্দ তৈরি হয়, এবং সেই শব্দটা লিখিত অক্ষরে থাকে। আবার আমরা যখন মুখ দিয়ে এটাকে উচ্চারণ করি, তখন এই যে এই ধ্বনির মধ্যেই কিন্তু এক ধরনের ব্যঞ্জনা, মূর্ছনা, এক ধরনের একটা শিল্প তৈরি হয়ে যায়, যে আবেগটা আমি ওর মধ্যে দিয়ে প্রকাশ করতে যাচ্ছি সেটা। তোমার সাথে আগেই কথা হয়েছিল, মানে কথা হচ্ছিল যে এই ধ্বনি শিল্প আবৃত্তি, যে উচ্চারণ আমাদের কিছু রীতিনীতি আছে, কিছু নিয়ম কানুন আছে, কিন্তু এই উচ্চারণের কিছু আবৃত্তির কিছু উচ্চারণ আলাদা করি আমরা করি। সেটা তোমার কথাটাকে আমি খুব গ্রাহ্য করেছি। সেটা হচ্ছে যে আবৃত্তির উচ্চারণটা, যে এটাকে আলাদা কেন তুমি বললে, সেই আবৃত্তির উচ্চারণটা হচ্ছে যে এই শব্দগুলোকে কিভাবে আমি বলবো, কিভাবে আমি পরিবেশন করব, কিভাবে আমি ছড়ে দেবো, প্রজেক্ট করব, এটা কতখানি টুইস্টেড হবে, কতখানি কম্প্যাক্ট হবে, কতখানি স্ট্রেচড হবে, এই যে ব্যাপারগুলো আছে শব্দগুলো উচ্চারণের মধ্যে দিয়ে কিন্তু এই আবৃত্তির উচ্চারণ, এই ব্যাপারটা তুমি যেটা বোঝাতে চেয়েছো, আমি যতটুকু বুঝেছি সেটা কিন্তু এটাই, এবং এটা খুব সুন্দর একটা মানে কথা তোমার কথার মধ্যে দিয়ে আমি পেয়েছি। তো এই যে বর্ণমালা, বর্ণের উচ্চারণ স্থান, তুমি একটু আগে যেটা বলছিলে, তারপরে ধ্বনিতত্ত্ব আমাদের একটা আলাদা বিষয়ই আছে। এই ধ্বনির যে তত্ত্ব, সেগুলো এত গভীরে আমরা আজকের এর মধ্যে যেতে চাচ্ছি না। যদি পরবর্তীতে কেউ এই উচ্চারণ, বর্ণমালা, বর্ণ নিয়ে এগুলো বলেন, বা স্বরস্থানগুলো, তারপরে স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি, যুক্ত বর্ণের উচ্চারণ, এগুলো তো আছেই। তো
তো সেগুলো যিনি বলবেন আরো ব্যাখ্যা করে বিশ্লেষণ করে তিনি হয়তো বলবেন। তো আজকে আমার সত্যি তোমার যে এই যে আবৃত্তির উচ্চারণ এই বিষয়টা যে একটা আলাদা বিষয়, সেটাকে যে তুমি উপস্থাপন করছো সেটা আমি খুব সানন্দে গ্রহণ করেছি। তো এই আর যেটা বলছিলাম যে বাংলা উচ্চারণের নিয়মাবলী সেটা আমরা প্রথম দিকে কিন্তু আমরা এইভাবে আমরা নিয়মাবলী কিন্তু হয়নি। পরে দেখা গেছে যে এক একটা নিয়মের মধ্যে অনেকগুলো শব্দ পড়ে যাচ্ছে একই রকম ভাবে, তখন সেগুলোকে আমরা একটা সূত্র হিসেবে মানে মনে করেছি যে এটা সূত্র। অবশ্য প্রত্যেকটা সূত্রের সাথেই কিন্তু ব্যতিক্রম আছে, এক্সেপশনস যেগুলো সেগুলো আছে। তো সেগুলো নিয়েও কথা হতে পারে। এবং আমার মনে হয় ওই ব্যতিক্রমগুলোকে জানা আরো দরকার। অবশ্যই, একদম ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ দাদা, খুব ভালো লাগলো। হ্যাঁ, এটা তো সত্যি একটা বৃহৎ বিষয়, এবং এটা কিছুটা আমরা যদি বই কিনে পড়াশোনা করি তাহলে এই ব্যাকরণগত দিকটা মানে কিছুটা হলেও আমাদের একটা স্পষ্ট ধারণা তৈরি হবে। তারপর আরেকটা বিষয়ও আপনার সাথে কথা বলার সময় আমার মনে হয়েছিল যে ভাষা ভাষা তো একটা হলো শুদ্ধ এবং প্রমিত, আরেকটা তার সাথে সাথে আঞ্চলিক বা উপভাষা। এবং উপভাষায় মানে আঞ্চলিক ভাষায়ও তো অনেক কাজ হচ্ছে, কবিতা লেখা হচ্ছে। এবং একটা জিনিস আমি খুব বিশ্বাস করি, একটা যে মূল নদী, সেই নদীটাকে কিন্তু বাঁচিয়ে রাখে আরো অনেক উপনদী। তো সেরকমই উপভাষাগুলোরও একটা ভূমিকা এবং গুরুত্ব রয়েছে। এই বিষয়ে যদি একটু কিছু শুনি। খুব চমৎকার একটা বিষয় উপস্থাপন করলে তুমি। সেটা হচ্ছে যে আমরা এই বাংলা ভাষা সংস্কার কমিটি যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে যারা এটার পেছনে রবীন্দ্রনাথ ছিলেন, তারপরে প্রমথ চৌধুরী ছিলেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন, এরা সবাই মিলে এই চলিত যে বাংলা যেটা আমরা কথা বলছি এটাকেই একটা মোটামুটি একটা কাঠামো ধরে নিয়ে যে এটাই সর্বজনক রাজ্য একটা ভাষা বা প্রমিত ভাষা, এবং তার একটা শুদ্ধ উচ্চারণের রূপও আছে। সেটাই তারা প্রস্তাবনা করেছিল এবং সেটাই কালেক্রমে কিন্তু এটা আমরা মানুষের সামনে যখন কথা বলি, যখন অনেক একটা সমাবেশে যখন কথা বলি, আবার আমরা যখন বেতারে, টেলিভিশনে বা কোনো জায়গায় একটা উপস্থাপন করছি নিজের কবিতা বা একটা শ্রুতি অভিনয়, সেখানেও কিন্তু এই প্রমিত ভাষার প্রয়োগটা খুব বেশি হয়ে থাকে। কিন্তু এর সাথে আমি একটা কথা বলবো যে আঞ্চলিক ভাষাতেও কিন্তু এখন কবিতা লেখা হচ্ছে, বাংলাদেশেও লেখা হচ্ছে, কবিরা লিখছেন এবং পশ্চিমবঙ্গেও লিখছেন। আমার একজন প্রিয় একজন মানুষ আছে, বাঁকুড়ার কবি, নিশ্চয়ই তোমার সাথেও পরিচয়টা আছে, দেবব্রত সিংহ। তো তিনি তার কবিতা এই যে বাঁকুড়া অঞ্চলের ভাষার যে একটা উচ্চারণ সেটাকে কিভাবে উপস্থাপন করতে হয়, এই আমি এক সময় শুনে 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 রকমটা যতটা পেরেছি, আমি বলবো না যে একবার পুরোটাই বাঁকুড়ার ওই অ্যাকসেন্ট যেটা সেটা পুরোটাই আমি নিতে পেরেছি, কিন্তু তারপরেও যেমন আমি শুনেছি দেবব্রত সিংহের সেই কবিতা পার্থ ঘোষের মুখে, তার একটা রেকর্ড শুনেছিলাম, সেই তখন থেকে চলনটা কেমন এই এই ভাষাটা এটা এটা শিখেছি। আমার কিছু বন্ধু আছে বাংলাদেশে, একদম প্রয়াত হয়েছে আমার বন্ধু মোস্তফা মীর, সেও কিছু আঞ্চলিক কবিতা লিখেছে। আঞ্চলিক ভাষাটা মিক্সড আঞ্চলিক, যাতে সবাই বুঝতে পারে সেই ভাষাটা। তো যেমন স্যার শামসুল হক, আমাদের সব্যসাচী কবি যাকে বলা হয়, তিনিও কিন্তু রংপুরের অঞ্চলের সেই রংপুরের ভাষাটা নিয়েই কিন্তু তিনি অনেক কবিতা লিখেছেন। তার একটা কাব্যনাট্য আছে, পায়ের আওয়াজ পাওয়া যায়, সেই পায়ের আওয়াজ পাওয়া যায় এবং নুরুল দিনের সারা জীবন, এখানে কিন্তু রংপুরের আঞ্চলিক ভাষাটা ব্যবহার করেছেন, কিন্তু একেবারে খুব টিপিক্যাল আঞ্চলিক ভাষা না, একটু যাতে সব ধরনের লোকেরাই, সব অঞ্চলের লোকেরাই যাতে বুঝতে পারে এইরকম ভাষায় উনি কবিতাগুলো লিখেছেন। তো এইরকম
চলছে আমাদের দেশে, পশ্চিমবঙ্গে, এবং অনেক কবিরাই কিন্তু এই যে আঞ্চলিক ভাষা এবং উপভাষা, এটা কিন্তু খুব, এর মধ্যে একটা প্রাণ আছে, এর মধ্যে একটা উত্তাপ আছে, যেটা আবিষ্কার করার চেষ্টা করছে। তো আমি খুব আনন্দ পাই। যেমন এই প্রসঙ্গে বলি যে আমাদের ঢাকায় একজন ঢাকার কবি, মহিলা কবি, রোকেয়া ইউসুফ, তার কবিতা আমি গত 3 দিন আগে আমি এক জায়গায় আবৃত্তি করলাম। তো সেখানে একদম উনি নিজে কবিতা লেখেন বানান করে ঢাকাইয়া উচ্চারণে, আবার নিজে পড়েন যখন সেই ঢাকাইয়া উচ্চারণে। এটা একটা দারুণ, মানে যে কবি এবং যে অঞ্চলের কবি তার কবিতা শুনতে পারাটাও কিন্তু একটা আনন্দ। এই যে আমি বলি যে আঞ্চলিক ভাষার খুব এই কবিতার অন্যরকম একটা কদর আছে, মাধুর্য আছে। হ্যাঁ অবন্তিকা, শুনতে পাচ্ছ? যেটা বলছিলাম তোমার বোধহয় একটু আটকে গেছে, হয়তো শুনতে পাচ্ছ, কিন্তু নেটে বোধহয় কোনো সমস্যা হচ্ছে। আমি একটু এগিয়ে যেতে থাকি, তারপর তুমি যখন আসবে নেটে তখন বলতে পারো যে এই যে ভাষা শুদ্ধ প্রমিত, তারপরে এর উচ্চারণ, মান উচ্চারণ, সেগুলো কিন্তু প্রমিত উচ্চারণের একটা স্ট্যান্ডার্ড একটা উচ্চারণ আছে, সেই জিনিসগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। এরপরে আমরা আমি কি বলবো না, তুমি না ভীষণ, হ্যাঁ একদম ঠিক, খুব ভালো লাগলো শুনে। এরপরে আমার যেই বিষয়টা নিয়ে আবার একটুখানি ওই আপনার ধারণা, আপনার থেকে সামান্য আভাস, সেটা হলো কাব্যতত্ত্ব। আমরা যারা আবৃত্তি চর্চা করি, কবিতা নিয়েই তো কাজ করি, সেখানে কাব্যের কাছাকাছি থাকি। তো এই বিষয়টা কি একটুখানি সংক্ষেপে আমাদের ধারণা দেওয়া যাবে? এবং আমরা তো জানি কাব্যতত্ত্বের জনক অ্যারিস্টটল, ওনার ওই পোয়েটিক্স এর যে বই, সেটার যে মূল পাণ্ডুলিপি, তারপর তো অনেক ভাষায় সেটা ট্রান্সলেট হয়েছে, রেনেসা পিরিয়ড থেকে শুরু করে ল্যাটিন, গ্রিক, ইংলিশ, এবং ইংলিশে বোধহয় বুচারের যে লেখা বই, সেটা বোধহয় সর্বজন মানে গ্রহণ করেছে ভীষণ ভাবে, যেটা 1895-এ বুচারের লেখা বইটি, আপনি তো ভালো জানবেনই। যদিও এই বইগুলো আমার পড়া হয়নি, কিন্তু বাংলায় লেখা দুটো খুব ভালো বই আমি পেয়েছিলাম। তার মধ্যে একটি আমি পড়েছি, সাধন কুমার ভট্টাচার্যের লেখা একটি বই, এবং শিশির কুমার দাসের লেখা একটি বই, অত্যন্ত সুন্দর সরল সহজ ভাষায় বোঝানো এই পোয়েটিক্স, মানে অ্যারিস্টটলের পোয়েটিক্স এর ধারণা থেকেই লেখা বইগুলো। এবং আমি পড়ে মনে করেছি শুধু কবিতা যারা আমরা আবৃত্তি চর্চা করছি শুধু তাদের জন্য নয়, এটা না জীবনেও কিভাবে যেন কাজে লাগবে পড়লে বইটা। তো আপনার থেকে একটু শুনবো কাব্যতত্ত্ব বিষয়টা। তুমি তো যে দুজনের কথা বললে তাদের নাম আমরা উচ্চারিত হয় সব জায়গাতেই, সাধন কুমার ভট্টাচার্যের যেটা আছে কাব্যতত্ত্বের উপরে, এবং দিল্লিতে ছিলেন শিশির কুমার দাস, তিনি নাটকও অনুবাদ করেছেন, গ্রিক ট্র্যাজেডির তিনি অনেক অনুবাদও করেছেন, সোফোক্লিসের নাটক, তারপরে অ্যাস্টাইলাসের নাটক। এই যে আমরা তার ওই অনুবাদগুলো পড়েছি। তো সেখানে উনি একটা জিনিস, কবিতার রূপটাকে নিয়েই কিন্তু অ্যারিস্টটল তার কাব্যতত্ত্ব নামটাও এসছে ওই হিসেবে। আগে কিন্তু কোনো গদ্যের কোনো ব্যাপার ছিল না, যা কিছুই লেখা হতো, যা কিছুই যে সৌন্দর্যের ব্যাপারগুলো এই কাব্যতত্ত্বের মধ্যে, এই আমরা আমাদের বাংলায় যে একটা অলংকার শাস্ত্র আছে, মানে আমরা এর সাথে কিন্তু মেলাতে পারি যে ডেকোরেশন বা সজ্জা, মানে এই সাজসজ্জাটা কেমন হবে ভাষার এবং চলনটা, সেই আমরা জানি যে সে সময় সব থেকে গ্রহণযোগ্য এবং সবথেকে কাছের যে রচনাগুলো গ্রিক আমলে, পরবর্তীকালে তো লেখা হয়েছে, পরে অ্যারিস্টটল এগুলো ইয়ে করেছেন। তো এই ট্র্যাজেডি, কমেডি, তারপরে যে গীতি কবিতা ছিল সেই সময়, আমরা জানি যে প্রথম যখন গান গেয়ে গেয়ে এক ধরনের জুড়িরা থাকতো এবং গান গেয়ে গেয়ে
তখন অভিনয় হতো এই গ্রিসের যে পাহাড়ের যে সমতল ভূমিগুলোতে, সেখানে এক ধরনের গান, এই গীতি কবিতার মতন যে গান, সেগুলোকে বলা হয় ডিথিরাম সং, ডিথিরাম্বিক এইগুলো বলা হয়। তো এই যে অ্যারিস্টটলের কাব্যতত্ত্বে এইগুলোকে নিয়ে আলোচনা করা হয়েছে। মূলত এর যে সৌন্দর্যের যে ব্যাপারটা, এই কাব্যের যে সৌন্দর্য, সেই তার যে তত্ত্ব, তার ব্যাখ্যাগুলো, প্রতিটা জিনিসের ব্যাখ্যাগুলো সেখানে দেওয়া হয়েছে। আমি উল্লেখ করেছি আমার বলার মধ্যে এই কারণে যে এগুলো জানলে হয় কি, আমরা এটা হয়তো আবৃত্তিতে সরাসরি প্রযুক্ত হচ্ছে না, কিন্তু আমার জানা বোঝা পড়ার মধ্যে দিয়ে কিন্তু আমরা এই অ্যারিস্টটলের কাব্যতত্ত্ব, তারপরে অলঙ্কার শাস্ত্র, যেটা আমাদের ভারতীয় উপমহাদেশে এই অলঙ্কার, এই উপমান, উপমেয়, এই যে রূপক, সাংকেতিক, যে আগে সব থেকে তখন ছিল কি, এই যে অর্থালঙ্কার, তারপরে শব্দালঙ্কার, অলঙ্কারের যে ভাগগুলো ছিল, এই ভাগগুলো কিন্তু তার আবার উদাহরণ আছে, প্রতিটার আবার উদাহরণ আছে, কিভাবে ওই অনুপ্রাস কিভাবে তৈরি, শব্দের অনুপ্রাস গুলো ওই একই ধরনের, আবার কোথাও জমক, যে অন্তস্থ জ ম ক, এই ডাবল ডাবল করে শব্দগুলো বসে, সেই প্রাচীনকালে যারা এই কবিতা লিখেছেন, এই ভারতচন্দ্র রায় গুণাকর, তার লেখার মধ্যেও আমরা পাই। উনি তো যে কবিতাগুলো, আমরা কিন্তু আবৃত্তিতে ভারতচন্দ্র রায় গুণাকরের বেশ কিছু ওই এক্সার্পস নিয়ে, লাইন নিয়ে কিন্তু টাং টুইস্টার করে, যাতে জিভের জড়তা কাটানো যায়, উচ্চারণটা পরিষ্কার হয়। ওই যে একটা অংশ আছে না, যখন শিবের আসছে, পার্বতী দেহত্যাগ করেছেন এবং সেই যক্ষ রাজার সেই যজ্ঞের জায়গায়, তখন যে তার যে আশার যে ইয়েটা, যে সেই মহারুদ্র রূপী মহাদেব সাজে, ভবম ভম ভবম ভম সিংহা ঘোর বাজে, লটা পট জটা জুট সংঘট্ট গঙ্গা, ছল ছল টল টল কলক কল তরঙ্গা, ফনা ফন ফনা ফন ফণিফন্ন গাজে, দীনেশ প্রতাপে নিশানাথ সাজে, ধক 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 জলে বহ্নি ফালে, ববম বম ববম বম মহাশব্দ গালে। এই যে কটা লাইন আছে, এটা এই যে বলবার যে ভঙ্গিটা, এর মধ্যেই কিন্তু এই যে অলঙ্কার, এই কাব্যতত্ত্বের যে ব্যাপারগুলো, সেখান থেকে আমাদের ভারতীয় অলঙ্কার শাস্ত্রের, বিশেষ করে বাংলায় সেই আমলে আমাদের যারা পণ্ডিতরা ছিলেন, তারা কিন্তু এই বিভিন্ন বিষয়ে, তারা কিন্তু বড় বড় পণ্ডিত যারা পড়াশুনো করেছেন, এই পুরনো পুঁথি, তারপরে অন্যান্য বই, তারা কিন্তু বসতেন, একসাথে বসতেন। রবীন্দ্রনাথের একটা প্রায়শ্চিত্ত বলে একটা গল্পের মধ্যেও কিন্তু সেখানে আছে যে বড় বড় রাজা রাজড়া, তারপরে জমিদার, তাদের বাড়িতে কিন্তু এই ধরনের একটু খাওয়া দাওয়া হতো, তারপরে একটু চা বা একটু পান, এইসব হতো। আর মাঝে মাঝে এই আলোচনাগুলো হতো, যেমন সাংখ্য, কাব্য, এই যে নানান যে বিষয়গুলো আছে, সেগুলো নিয়ে সেই আমলে, এবং আমাদের এই যে অলঙ্কার শাস্ত্র, সবকিছু নিয়ে সেই সময় কিন্তু সেসব জায়গায় আলোচনা হতো। এগুলো জানলে হয় কি, আমরা কিন্তু একটু একটু করে ব্যবহার করাও কিন্তু শুরু করেছি, এবং তাদের ছেলেমেয়েরা যদি তাদের আগ্রহ হয় এবং উৎসাহ যদি তারা পায়, তাহলে কিন্তু তারা এটা নিয়ে আরো বেশি গভীরে যে পড়াশোনা। নিশ্চয়ই, আসলে বললাম এগুলো এত গভীর বিষয় যে এগুলোতে 2-5 মিনিটে ঠিক আলোচনা করা সম্ভব না, তবুও কিছুটা আভাস, কিছুটা ইঙ্গিত আমাদের দর্শকরা নিশ্চয়ই পাবেন, একটা দিক নিদর্শন হচ্ছে। এর পরের একটা বিষয়, মানে আমার ভীষণ জানার ইচ্ছে, সেইটাতেই আমি এবারে যাব। সেটা হলো, আপনি যে বলেছিলেন না এলিমেন্টস, স্বর এবং বাচনের যে এলিমেন্টস গুলো, যেগুলো জানা ভীষণ গুরুত্বপূর্ণ, এবং তার প্রয়োগ, এই বিষয়টা নিয়ে যদি একটু আলোকপাত করেন। খুব চমৎকার
বিষয়। আমাদের আবৃত্তিতে তো অবশ্যই এটা একবারে অবশ্য ব্যবহারযোগ্য কতগুলো এই স্বর বাচন একটা বিষয়ই আমাদের অভিনয়ের মধ্যে থেকেই আমরা এটাকে আবিষ্কার করেছি। আমি যখন এই অভিনয়ের এটা কি মানে বাচিক অভিনয় কি এটার মধ্যে খানিকটা আপনি মানে অবশ্যই বাচিক অভিনয়ের থেকে কিছু বিষয় নিয়েই কিন্তু ভয়েস অ্যান্ড স্পিচ এটা এই আমাদের ওয়েস্টার্ন যে ড্রামা থিওরি আছে সেখানে অভিনয়ের যে ক্ষেত্রগুলো আছে সেখানে কিন্তু একটা বিশাল জায়গা জুড়ে আছে এই স্বর ও বাচন বা ভয়েস অ্যান্ড স্পিচ। মানে স্বর ও বাচনের উপাদান মানে এলিমেন্টস মানে তো উপাদানগুলো। হ্যাঁ অবশ্যই এলিমেন্টস মানেই উপাদান। তা আমি যেগুলো এদের থেকে যেমন আমার একজন শিক্ষক ছিলেন রয়্যাল শেক্সপিয়ারিয়ান কোম্পানির যিনি একজন টিচার মেন্টর এবং ডিরেক্টরও ছিলেন। ইনি হচ্ছেন সিসিলি বেরি। তুমি নিশ্চয়ই জানো, তার নাম শুনেছ। তার ভয়েস অ্যান্ড স্পিচের উপরে আমার কাছে দুটো বই আছে, আমি পড়েছি। এবং এত বৈজ্ঞানিক পদ্ধতিতে এই স্বর বাচনের উপর ভয়েস অ্যান্ড স্পিচের উপরে তিনি বই দুটো লিখেছেন। সেটাকে ওটা যেহেতু ওয়েস্টার্ন ইংরেজি থেকে ইংরেজি ভাষী লোকজন যারা তাদের জন্য কাজে লাগবে, ওটাকে আবার আমাদের মতন করে আমাদের বাংলা ভাষাভাষীদের মতন করে আমরা এটাকে কিছুটা ট্রান্সফার করে আমার একটা বই এর উপরে সিসিলি বেরি বইয়ের থেকে অনেক কিছু নিয়েছি আমি। এই স্বর বাচনের উপাদান, কিভাবে স্বরটাকে ভালো করা যায়, একদম বসে মেরুদণ্ড সোজা করে, তারপরে ভয়েস প্রজেকশন, এই তলপেটের থেকে এই নাভি মূল থেকে আওয়াজটা বের করলে প্রজেকশন যে হয়, এটাকে আমরা বলি এই অ্যাবডোমিনাল। এই আমার আরেকজন শিক্ষক আমি বলবো যে পোলিশ একজন নাট্যকার এবং মেন্টর টিচার ডিরেক্টর জার্জি গ্রোটভস্কি, ইনি একটা বই লিখেছিলেন টুয়ার্ডস আ পুয়ার থিয়েটার। এখানেই কিন্তু এই পুয়ার থিয়েটার কিন্তু সেখানে বাচিক এবং স্বরের উপরে তিনি এত বেশি ডিটেইলে কাজ করেছেন। এই যে কত রকমের রেজোনেটর আছে, মানে যে জায়গাগুলোর সাহায্যে আমরা স্বরগুলো তৈরি করি। তো সেই একটা হচ্ছে অ্যাবডোমিনাল, একটা হচ্ছে থোরাসিক, বুকের থেকে থোরাক্স মানে হার্ট অ্যান্ড লাং এই এরিয়া, এই জোনের থেকে। আর একটা হচ্ছে এই যে ম্যাক্সিলারি মানে চোয়াল, এইগুলো ব্যবহার করে যে স্বর। একটা হচ্ছে আপার হেড এই জায়গাটা, একটা হচ্ছে অক্সিপিটাল এই পেছনে, এই যে কর্টেক্সের আমাদের পেছনে যেখান থেকে সেই জায়গাটা ব্যবহার করে। একটা হচ্ছে স্পাইনাল, এই নেক রেজোনেটর ঘাড়ের এই জায়গাটাকে ব্যবহার করে নাটকে। তারপরে মিড স্পাইন টু টেইল এন্ড, এই যে এইগুলো হচ্ছে নাটকে ওই পুয়ার থিয়েটারে আঙ্গিক অভিনয়ের কত রকম শরীরটাকে বাঁকা চোরা করে কত রকমের স্বর বের করা যায়, এটার উপরেই কিন্তু তার প্র্যাকটিস ওরিয়েন্টেড লেখা টুয়ার্ডস আ পুয়ার থিয়েটার। এটা কিন্তু অসাধারণ একটি বই। আমাদের আমি যখন দিল্লিতে ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে পড়াশোনা করেছিলাম তখন এই 3 বছর এদের বইগুলো আমাদের পাঠ্য ছিল। তারপরে পিটার ব্রুকের নাম তুমি শুনেছ, এমটি স্পেস যিনি লিখেছেন, মহাভারত যিনি ছবিটা বানিয়েছিলেন, তাদের বইয়ে কিভাবে থিয়েটারটা, তারপরে কথা বলাটা, তারপরে ডেডলি থিয়েটার, রাফ থিয়েটার, এই যে নানান রকম থিয়েটারের যে বিষয়গুলো আছে, এখন কি অবস্থা, এটাকে কিভাবে জাগ্রত করা যায়, জাগরুক করে তোলা যায়, এই সব ব্যাপারগুলো কিন্তু এই সব। এখন আমি বলছি যে এই যে আমি থিয়েটার নিয়ে পড়াশোনা করে এসেছি 3 বছর পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা দিল্লি থেকে, তো সেখান থেকে দেশে এসে যখন আবৃত্তির উপরে কাজ করলাম, অর্থাৎ বাচিক শিল্পের উপরে, এটা একটা অ্যাসাইড হলো আর কি, একটা দিকে চলে আসা। তুমি তো নিশ্চয়ই জানো যে আমাদের ভারতের নাট্যশাস্ত্রে 4 রকম অভিনয়ের কথা বলা হচ্ছে। সেখানে ওই 4 রকম অভিনয়তে একটা হচ্ছে ফিজিক্যাল থিয়েটার আঙ্গিক অভিনয়, একটা হচ্ছে বাচিক অভিনয়, একটা হচ্ছে আহার্য অভিনয়, একটা হচ্ছে সাত্ত্বিক অভিনয়। এই 4 রকম অ্যাক্টিং এর মধ্যে আমরা মূলত দুটোকেই বেছে নিই।
আর বাকিটা তো অ্যালাইড, মানে এর সাথে যুক্ত। তো এই যে স্বরবাচনের উপাদানের মধ্যে কিন্তু টেক্সট, সাবটেক্সট, মানে যেটা নিয়ে আমি কাজ করব, স্বরবাচনের টেক্সট, সাবটেক্সট, তারপরে প্রোনাউন্সিয়েশন, উচ্চারণ, শুদ্ধ উচ্চারণ, তারপরে পেস, গতিটা কি হবে, পিচ, স্বরভঙ্গিটা কি হবে, তারপরে এমফ্যাসিস, মানে শব্দের উপরে যে জোর দেওয়া বা স্ট্রেস, তারপরে আর্টিকুলেশন, ইন্টোনেশন, এগুলো সব সাউন্ডের জিনিস। এবং এই আর্টিকুলেশন, যেমন প্রপারলি আর্টিকুলেটেড ভয়েস ইজ ভেরি গুড ভয়েস। তো সেটা হচ্ছে প্রপারলি আর্টিকুলেটেড, মানে ওই যে শব্দগুলো উচ্চারণ করার জন্য পেছন থেকে যে বাতাসের যে ধাক্কাটা লাগে, সেই ধাক্কাটা যদি প্রপারলি হয় তখন যে শব্দটা বেরিয়ে আসে সেটা সব থেকে ভালো, পরিষ্কার, ক্ল্যারিটি। আবার এই যে ক্ল্যারিটি বললাম, এটাও কিন্তু একটা এলিমেন্ট, যে শব্দকে গোটা গোটা করে পরিষ্কার করে উচ্চারণ করা, ক্লিয়ার থেকে ক্ল্যারিটি। তারপরে মডুলেশন, আবেগের সাথে স্বরের ওঠানামা, আবেগটাকে যুক্ত না করলে কিন্তু এই স্বরের ওঠানামাটা হয় না। এমনি ওঠানামা আমরা পাই ইন্টোনেশনের মধ্যেও পাই। ইন্টোনেশনটা হচ্ছে স্বরের যে ভঙ্গিটা, স্বরভঙ্গি। তো এই স্বরের যে ভঙ্গি, সেটাকে আমার মনে হয় যে সবার এক এক রকম একটা ওয়েভ প্যাটার্ন আছে। আমরা যে যদি ওই যন্ত্রটার সামনে, ফিজিক্স ডিপার্টমেন্টে এই যন্ত্র আছে, কথা বললেই কিন্তু ওয়েভটা দেখা যায়, এবং সেই ওয়েভটা কার কেমন, কে কতটা উঁচুতে উঠছে, কে কতটা না নিচুতে নামছে, এই এক একজনের এক এক রকম। কিন্তু এইটাই হতে হবে এমন কোনো জরুরি কোনো ব্যাপার না, কিন্তু ইন্টোনেশনটা যেটা হলে ভালো হয়, এই ওয়েভ প্যাটার্নটা, সেটা। আর আর্টিকুলেশন তো বললামই, তারপরে ফিলিং, মুড, ইমোশন, তার সাথে যে রসের ব্যাপারটা আছে, রস ও অভিনয়, ভরতের নাট্যশাস্ত্র, এই দিল্লির নাটকের স্কুলে পড়তে গিয়েই কিন্তু এগুলো বের করলাম আমরা, যে আরে এই তো ভীষণভাবে দরকার। ভরতের নাট্যশাস্ত্রে যে 8টা রসের কথা ভরত বলে গেছে, পরবর্তীকালে নবরস যেটা হয়েছে, ওই আরো 2টো রস এই আরেকজন ব্যাকরণবিদ যার নাম বিশ্বনাথ, তিনি তার সাহিত্য দর্পণ গ্রন্থে লিখেছিলেন যে একটা হচ্ছে শান্ত রস আর একটা হচ্ছে বাৎসল্য রস। তা বাৎসল্য রসটার পরে ওই নবরসের মধ্যে ঢোকেনি, শান্তটা ঢুকেছে। এই হাস্য, করুণ, অদ্ভুত, তারপরে বীর, রৌদ্র, ভয়ানক, বিভৎস, শৃঙ্গার, এই যে 8টা রস, এই 8টা রস হচ্ছে ভরত বলেছেন। আর তারপরে এর সাথে এই রস থিওরির সাথে আছে সাত্বিক ভাব, তারপরে অনুভাব, সঞ্চারী ভাব। এর মধ্যে সাত্বিক ভাবটা হচ্ছে যেটা সত্যি সত্যি আমাদের মানে কাজ করতে গিয়ে আপনা থেকেই বেরিয়ে আসে, সেটাই কিন্তু সাত্বিক ভাব। আর সঞ্চারী ভাব বা ব্যভিচারী ভাব, সেটা কিন্তু ছোট ছোট মুহূর্তে বিভিন্ন সময়ে আমরা এক একটা ভাবের মধ্যে দিয়ে চলি। আর এই যে রস আর ভাব, এটা নিয়ে যে আমাদের যে খেলা, আমি কিন্তু যখন অভিনয় করি বা আবৃত্তি করি বা কিছু একটা ভেতরে একটা আবেগকে ঢুকিয়ে নিয়ে অভিনয় করে দেখাই, তখন কিন্তু এই ভাবটা তৈরি করছে। আমি কিন্তু আমার ভেতরেও আবেগ তৈরি হচ্ছে, কিন্তু যারা দর্শক বসে আছে, শ্রোতা বসে আছে, তারা কিন্তু উপভোগ করছে, তারা রসটা আস্বাদন করছে। এই হচ্ছে ভাব আর রসের মধ্যে পার্থক্যটা। এটাই মানে খুব কাছের জিনিস। আমি করি আর তুমি শোনো, তুমি এটা এনজয় করো, তোমার ভালো লাগে, এই যে রসটা হচ্ছে সেটাই। এটা তো, এটা আমার তো আবৃত্তি করতে গেলে তো অবশ্যই এটা লাগবে, রস, রস, সাত্বিক ভাব, এই যে 33 রকমের এই সঞ্চারী ভাব আছে, এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু আমাদের আবৃত্তিতে লাগে। বলো এবার। হ্যাঁ, আমি আসলে আলাদা করে একটু রস এবং ভাবে যেতাম, কিন্তু কথা প্রসঙ্গে এটা এসেই গেল। হ্যাঁ, আর ভাব রস বিষয়টা এত একটা বৃহৎ বিষয়, এবং এখানে তো মানুষের মনের ক্রিয়াকলাপ নিয়ে কথা এবং মনস্তাত্ত্বিক একটা দিক, এটা একটু জটিল এবং খুব ভালো করে বোঝার বিষয় রয়েছে। বিশেষত এই যে 33টি
সঞ্চারী মানে কি বললেন ব্যভিচারী ভাব যেগুলো রয়েছে, ওগুলো অনেকগুলো আবার ভীষণ ইন্টারলিঙ্কড, কিরকম যেন একই রকম লাগে বেশ কয়েকটা। হ্যাঁ, ওগুলোকে পৃথক করা খুব ডিফিকাল্ট। তো এটা একটা ভীষণ বড় টপিক আর কি আলোচনার এবং পড়াশোনার। তো আপনি তো সেটা খানিকটা ছুঁয়ে গেলেন, আমি জানি না আরো অনেক কিছু হয়তো বলবার রয়েছে। আমরা যেটা করি সেটা হচ্ছে যে এই যে রসগুলো আছে, যেসব কবিরা একেবারে সরাসরি ওই রসের উপরে কিছু অংশ আছে তাদের কবিতার মধ্যে, সেগুলোকে আলাদা করে নিয়ে ওই আমাদের যারা কর্মশালায় যারা আবৃত্তি শিখতে আসে তাদেরকে পড়ে ওইভাবে আবেগের সাথে বলা এবং সেটাকে ধরিয়ে দেওয়া, এই দেখো স্বরের সাথে এই আবেগটা প্রকাশ পাচ্ছে, এটা হচ্ছে এই রস, এটা হচ্ছে হাস্যরস, এটা হচ্ছে করুণ রস। এটা কিন্তু স্বরের সাথে না প্রকাশ করলে কিন্তু ছেলে মেয়েরা বুঝবে না আর কিভাবে প্রযুক্ত হচ্ছে। আমার যখনই এই ধরনের কাজগুলো করতে হয় তখন কিন্তু একটা প্রস্তুতি লাগে, আমি যে আবেগটা ওই স্বরের মধ্যে দিয়ে প্রকাশ করবো সবই তো আর্টিফিশিয়াল, আমাকে তৈরি করতে হচ্ছে। তো সেই এই কৃত্রিমতাটাকে মনে করাতে হবে যেন এটাই কিন্তু ভেতর থেকে আসছে, যেন এর মধ্যে কৃত্রিমতা ব্যাপারটা না বোঝা যায়। আমি যেন এটা অনুভব করে, ওই যে একটা বলছিলাম না যে একটা বিষয় ছিল, সেটা হচ্ছে ফিলিং, মুড অ্যান্ড ইমোশন। ফিলিংটা না আনটিল অ্যান্ড আনলেস আমরা ফিল করছি, যতক্ষণ না পর্যন্ত অনুভব না করছি ততক্ষণ পর্যন্ত এই আবেগটা তৈরি হবে না। আমাদের মাথার পেছনে যে জায়গাগুলো আছে সেই জায়গায় কিন্তু অনুভবের বিষয়টা যে পৌঁছয়, তারপরে সিদ্ধান্ত গ্রহণ করে এবং তারপরে যখন অ্যাকশনে ওটা মানে কি করব, আমি কাঁদবো না হাসবো না মারবো, সেই এই যে এই অ্যাকশনে যখন আসে তখন কিন্তু ওটা এক্সটার্নাল, ফিলিংটা হলো ইন্টারনাল। এটা হচ্ছে মানে ভেতরে আন্তর অনুভূতি যেটা, সেটা হচ্ছে ভেতরে, আর আবেগটা হচ্ছে বাইরে প্রকাশিত হয় চোখে মুখে স্বরের মধ্যে, বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে। একদম। তাহলে আমরা মোটামুটি স্বর ও বাচনের বেশ কয়েকটি উপাদান বা এলিমেন্টস পেলাম যেগুলো আপনি বললেন। এই বিষয়গুলো নিয়েও যদি আমরা আরেকটু গভীরে পড়াশোনা করি তাহলে আমাদের কবিতাকে বুঝতেও সুবিধা হবে এবং প্রয়োগ করব যখন আমাদের স্বর এবং বাচন আমাদের কাজে লাগবে। তার মধ্যে বললেন আর্টিকুলেশন, মডিউলেশন, ইন্টোনেশন এবং ভয়েস প্রজেকশন, তার সাথে তো অবশ্যই পজ মানে বিরাম, পজ আছে, পজ বিরাম, হ্যাঁ, এবং গতি বা টেম্পো সেটা রয়েছে, শ্বাসাঘাত বা ঝোঁক দেওয়া বা এমফাসাইজ করা সেটা রয়েছে, এরকম অনেক বিষয় রয়েছে। তারপরে তো ভাব রস, এগুলো বিশ্লেষণ করতেই হবে। সঠিক স্বরকে আনতে গেলে ভাব রসটাকে তো আগে বুঝতে হবে, তবেই তো আমি স্বরায়ন করতে পারবো। তো প্রধান উপাদান আপনি এগুলো বললেন এবং সিসিলি বেরি যার কথা আপনি তো বলেছেন, আমার মনে হয় দর্শকদেরও যদি আমরা একটু ধারণা দিই যে ওনার কিছু ভিডিও রয়েছে, আমি দেখেছি প্রচুর, অনেক আগেও দেখেছি। উনি একজন থিয়েটার পার্সোনালিটি এবং ভোকাল ট্রেনার, ভোকাল ট্রেনিং উনি দিয়ে থাকেন এবং আপনি ওনাকে সরাসরি পেয়েছেন দিল্লি স্কুলে যখন আপনি পড়াশোনা করতেন। তো ওনার এই যে ভিডিও বা টিউটোরিয়ালে যেটুকু আমরা পাই ডিজিটাল মাধ্যমে, সেগুলো কি আমরা একটুখানি দেখলে উপকৃত হব যারা এই কাজ করি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। হ্যাঁ, মানে কারণ তার বইগুলো হয়তো সবাই সংগ্রহ করতে পারবে না, বা যেহেতু সেটা ইংলিশে সবাই হয়তো জানি না আগ্রহ পাবে কিনা। ফলে এবং আপনার যে বইটা জানি না হাতের কাছে কি আছে, একটু যদি আমরা আমি বের করে নিয়ে, আমি আমার ইয়েতে শেলফে আছে এবং উঠে গেলে তো আমি আবার এখান থেকে সরে যাব, তো বই দুটো আমি দেখাতে পারতাম। ভীষণ গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো এবং এই বিষয় নিয়ে পড়াশোনা করা খুব দরকার। পড়াশোনার বাইরে আসলে পঠন পাঠন ভীষণ দরকার নিয়মিত। তো হ্যাঁ, বই দুটো থাকলে সত্যি খুব ভালো হতো। অনেকেই হয়তো এটা মনে করিনি, বা তুমিও আমাকে একটু মনে করিয়ে দিলে আমি হাতের কাছে রাখতাম বই দুটো। সিসিলি বেরি বই, তারপরে গ্রোটোস্কি বই, এইগুলো বইগুলো দেখা। তারপরে ওই আমাদের পিটার ব্রুকের বই এমটি স্পেস যে বই, এই বইগুলো
আমার মনে হয় যে আমরা যারা আবৃত্তি করি, আবৃত্তি তো করি, তো আবৃত্তির জন্য যে যে জিনিস একেবারে খুব সরাসরি লাগে সেগুলো তো করবো, কিন্তু তোমার সাথে যখন এই যে কথাগুলো হচ্ছে, যে রেফারেন্স লাগবে আমাদের, নিজেদের একটা ভেতরে একটা জ্ঞান এবং বোঝার যে ব্যাপারগুলো, সেগুলো যদি এর সাথে যুক্ত হয় তাহলে হবে কি, এক ধরনের একটা কনফিডেন্স তৈরি হবে, এক ধরনের আস্থা, যে আমি বুঝে শুনে কিন্তু শব্দগুলো উচ্চারণ করছি এবং এই জিনিসগুলো আমি জানি। যেমন আমি তোমাকে বলি যে ওই জীবনানন্দ দাশ, তার কবিতার মধ্যে কত জায়গায় তিনি পৃথিবীতে ঘুরে বেড়ান, সেই ভূমধ্য সাগর, মেসোপটেমিয়া, ব্যাবিলন, এশিরিয়া, সুমেরিয়ান সিভিলাইজেশন, মিশরীয় সভ্যতা, এই যে সভ্যতা, তারপরে ওই ল্যাটিন আমেরিকায় যে মেক্সিকো, তারপরে চিলি, ইনকা, মায়ান, অ্যাজটেক সভ্যতা, এইগুলোর কি ছিল, রূপগুলো কি ছিল। কারণ আমাদের বড় বড় কবিদের কিন্তু কবিতায় কিন্তু এগুলো কিছু কিছু ছুঁয়ে ছুঁয়ে তারা গেছে, ভীষণভাবে আলোচনা করেছেন। এইটাতে আমি যাব, এই টপিকে আমি যাব। তার আগে একটু মাঝখানে থামিয়ে নিয়ে আমি আরেকটা বিষয়, একটু এটাও খুব বেসিক বিষয়, সেটা হলো কবিতার ছন্দ। কবিতার ছন্দ তো শুধুই ব্যাকরণ নয়, এটি কবিতার প্রাণও বটে। এবং অনেকেই ছন্দের জায়গাটা একটু এড়িয়ে যান, হয়তো একটা ভয় ভীতির কারণেই হোক, কিন্তু ছন্দটাকে ভীষণ ভালোভাবে জেনে বুঝে আবৃত্তি পরিবেশন করলে সেটা তো অন্য মাত্রা পাবেই। এবং এটাও বলা হয় যারা খুব ভালো করে ছন্দ বোঝেন, জানেন, তারাই আবার ছন্দকে ভেঙে নতুন একটা শিল্প সৃজন করতে পারেন। মানে সেটাকে ভাঙতে গেলে সেটাকে জানতে হবে। এই ছন্দের বিষয়ে একটুখানি শুনবো, এবং নানা রকম ছন্দের নাম রয়েছে, তার ব্যাখ্যা তো রয়েছে। আর প্রকৃতিতেও কিন্তু আমাদের অনেক ছন্দ রয়েছে, প্রকৃতির মধ্যে যদি আমরা তাকাই, শুনি, আমরা দেখতে পাই। এবং সব ছন্দ হচ্ছে একটা শৃঙ্খল, একটা নিয়ম, একটা সেই নিয়মের মধ্যেই তো সবকিছু চলছে। দিন হচ্ছে, রাত হচ্ছে, ঋতু পরিবর্তন হচ্ছে, সমুদ্রের ঢেউ থেকে আরম্ভ করে সবকিছুর মধ্যে একটা ছন্দ রয়েছে। এবং খুব প্রাচীনকালে মানুষ সব যখন শুধু কর্ম করত, সেই কর্মের কারণে, কর্মের যে পরিশ্রমের যে একটা যে কষ্ট, সেটাকে লাঘব করার জন্যও কিন্তু অনেক ছন্দ আবিষ্কার হয়েছে। সেই সময় কর্মসঙ্গীত যেখান থেকে এসেছে, সেখানে যারা বৈঠা টানছে তার একরকম, যে মাঠে চাষ করছে তার একরকম। এই যে বিভিন্ন ছন্দ কর্মজীবন থেকে উঠে এসেছে, এইরকম বিষয়গুলো সত্যি খুব ভালো লাগে। আপনি একটু যদি আমাদের এই বিষয়ে আলোকপাত করেন। তুমি কিন্তু অনেক কিছু বলে দিয়েছো। এই যে ছন্দ যে একটা শৃঙ্খল, একটা বাঁধনী, একটা একটা স্ট্রাকচার, তো সেইভাবেই কিন্তু কবিরা যে একেবারে যখন থেকেই বিভিন্ন যে ছন্দের, আমাদের মাইকেল মধুসূদন দত্ত থেকে আমাদের বাঙালি কবি যারা আর কি, বাংলা ভাষার কবি, সবার মধ্যেই কিন্তু এক এক ধরনের, কাজী নজরুল ইসলামের কবিতার মধ্যে নানা ছন্দের খেলা করেছেন। আরবি ছন্দ নিয়েও কিন্তু মুক্তাদির ছন্দ, যেটা আরবি ছন্দ, দোদুল দুল দোদুল দুল একটা কবিতা আছে। এই যে ছন্দ নিয়ে খেলা করা, মানে যখন এটা উনি যখন এই আরবি ছন্দ এটা নিয়ে পড়াশোনা করেছেন, শুনেছেন, জেনেছেন, তখন উনি তার কবিতার মধ্যে এনেছেন। আবার যখন ছন্দগুলো সম্পর্কে আমার একটা মোটামুটি একটা ধারণা হয়ে যায়, তখন এই বলবার সময় কিন্তু এই যে ছন্দ, আধুনিক কবিতায় যে ছন্দকে আবার, যে আমি যদি ছন্দটা জানি, আবার ছন্দটাকে ভেঙেও সুন্দর করে বলা যায়। এই যে ব্যাপারটা তুমি যেটা বললে, সেটা আমি তোমার সাথে তো অবশ্যই একমত। সুন্দর করে তুমি বলেছো যে আমাদের বেশিরভাগ কবিতা এই আমাদের স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত, এই এই তিনটে ছন্দের মধ্যে বেশিরভাগ ঘোরাফেরা করে। আর প্রাচীন বাংলা কবিতার মধ্যে নানান রকম অমিত্রাক্ষর ছন্দ তো আছেই, মাইকেলের বললাম, তারপরে এই কালিদাসের কবিতার মধ্যে যে ছন্দ, সেই ছন্দও কিন্তু একটা আলাদা একটা সুর আছে এবং তার একটা মেট্রিক সিস্টেম, বাঁধনী আছে। তো এই যে ছন্দের যে নানান রকম চলন, সেই চলনগুলোই কিন্তু
যেমন স্বরবৃত্ত ছন্দে তুমি একটু বলছিলে যে বাঁধনিটা যেমন একটা ছড়ার মতন একটা চলো, যে আমাদের ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত কিন্তু লিখেছেন সেই দূরের পাল্লা যেটা লিখেছিলেন সেই ছিপখান তিনটা তিনজন মাল্লা চৌপর পাল্লা, আমি এইভাবেও বলতে পারি ছিপখান তিনজন মাল্লা চৌপর দিন পর আমি এই একই ছন্দটাকে এবং এই চলনটাকে কিন্তু আমার যদি বোধটা থাকে তাহলে নানান রকম ভাবে এটাকে ভেঙে বলতে পারি, কিন্তু মেট্রিক সিস্টেমটা কিন্তু ওর মধ্যেই থাকবে। এটাই আমার বলার কথা। মাত্রাবৃত্ত বের করতে হবে, তবে কবিরা খুব অনেক কষ্ট করে কিন্তু মাত্রা গুণে পর্ব করে পর্ব ভেদ করে তারপরে কবিতা লেখেন। তারা যদি দেখে যে কোনো আবৃত্তি শিল্পী ছন্দের বালাই নেই, পড়ে যাচ্ছে নানান রকম ক্যারিকেচার বা নানান রকম স্টান্ট গিমিক নানান রকম কিছু করে দেখা গেল ছন্দটা ভেতরে নেই, তখন কবিরা কিন্তু বেশ বিরক্ত হয় এবং তাদের কবিতাটা যে ঠিক মতো উপস্থাপিত হচ্ছে না সেটা কিন্তু বলেও ফেলে। কিন্তু এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে অনেককেই, এবং শুনিও বড় বড় কবিদের মুখেই শুনেছি যারা খুব বুঝে শুনে লেখেন, তারা কিন্তু এটা বিরোধিতা করে, প্রতিবাদ করে। হ্যাঁ, এবং সব রকম ছন্দের ধারণা রাখা, এবং এই যে যেটা বললেন মেট্রিক, এই বিষয়টা তো বুঝতে হবে আসলে মাত্রা, এই ধারণাটা থাকতে হবে। হ্যাঁ মিটার মিটার মাত্রা একদম। হ্যাঁ, যে আরেকটাও যেটা বললেন যে যেমন একটা কবিতার কথা মনে পড়ছে, সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা জনযুদ্ধের গান, সেখানে কিন্তু স্বাভাবিকভাবে যে ছন্দটা আমরা মেলাতে পারি, একটা মার্চিং ব্যান্ড, একটা মার্চিং ব্যান্ডের যে পদচারণা, সেই রকম যেন একটা ছন্দ রয়েছে। আবার জোনাকি কবিতায় বুদ্ধদেব বসুর কোথাও যেন মনে হয় সেই জোনাকিটা যেন মিটমিট করে একটা যেন যেমন করছে, সেরকম যেন একটা ছন্দ, মানে কিভাবে না ভেবে ভেবে একটু খুঁজে খুঁজে যদি আমরা দেখি, আমরা বোধহয় অনেক মিলও পাবো কোথাও কোথাও। একদম। হ্যাঁ, অনেক দর্শক বন্ধুরা যুক্ত হয়েছেন আমাদের সাথে, সাথে থাকবেন। শুধু এটুকু বলে রাখি, আজকে কিন্তু আমাদের আলোচনা খুবই মানে সামান্য স্তরে হচ্ছে, মানে একটা সামান্য আভাস দেওয়ার চেষ্টা মাত্র। আমরা পরবর্তী পর্যায়ে যখন যাব, এই বিষয়গুলোকে নিয়ে এক একটি পর্বে আমরা বিশদে আলোচনা করব, গভীরে যাব। আজকে কিন্তু একটু ছুটে যাওয়া, একটা ভূমিকা তৈরি করা, দাদাকে পেয়ে সে কাজটি আমরা করছি। একটা মন্তব্য রয়েছে, অনেক অনেক দর্শক বন্ধুরা রয়েছেন, একটু চট্টগ্রামে আমি শুধু নামগুলো পড়ছি, সকলের মন্তব্য পড়তে গেলে আমাদের অনুষ্ঠানের সময় কমে যাবে, দাদার থেকে শোনা কম হবে, তাই নাইমা নাইমা রয়েছে, পান্না, সোহেল চৌধুরী, খালেদা, দীপা, শরীফ মজুমদার, সোহেল চৌধুরী, উনি একটি মন্তব্য করেছেন, একটু পড়ি দাদা। কবিতা তো বোধের শিল্প, তাকে কণ্ঠে তুলে এনে শ্রোতার মধ্যে স্থান করে নেওয়ার মতো কঠিন কাজটি অদ্ভুত সুন্দর এবং চমৎকার ভাবে করেন। আপনার কথাই বলেছেন, আজকাল পড়াশোনা না করে ফেসবুক ভিত্তিক যে আবৃত্তি হচ্ছে, সে বিষয়ে দাদার উপদেশ কি তা জানতে চাই। মানে এই যে একটা জনপ্রিয়তা অর্জন করা, ডিজিটাল মাধ্যমে ভিডিও তৈরি করে সেগুলোকে প্রকাশ করা, এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় সঙ্গীতের সঠিক ধারণা নেই, ফলে আবহ সঙ্গীত যেগুলো দেওয়া হচ্ছে একেবারেই কবিতার মেজাজ, বক্তব্য এবং ভাবরসের সাথে যাচ্ছে না। এই বিষয়টায় আমি বুঝলাম যখন সঙ্গীতের সাথে কবিতার যে সম্পৃক্ততা, যে সম্বন্ধ রয়েছে, তখন আপনি কি কিছু বলবেন এই মন্তব্যটা সম্বন্ধে? যদিও এটা আমাদের বিষয়ের বাইরে। সঙ্গীতের কথাটা যখন চলে এলো, সঙ্গীতময়তা বা সাংগীতিক যে মূর্ছনা, বা আমরা যখন এই নাটক স্কুলে যখন আমরা পড়াশোনা করছি তখন আমাদের সঙ্গীতের একটা বিষয় ছিল আলাদা, এবং সঙ্গীতের টিচার ছিলেন, তিনি আমাদের গান শেখাতেন, একজন ইপটা, ইন্ডিয়ান প্রগ্রেসিভ থিয়েটার অ্যাসোসিয়েশন, মানে ভারতীয় গণনাট্য সংঘের সাথে উনি যুক্ত ছিলেন, মোহনুপ্রীতিজি। তো উনি আমাদের যে যখন গান শেখাতেন তার সাথে এই রাগ রাগিনী, ক্লাসিক্যাল, তারপরে এই
মার্গীয় সঙ্গীত যেগুলো কোনটা কেমন সেগুলো সম্পর্কে একটু ধারণা দিতে। তো এই যে ধ্রুপদ, ধামার, তারপরে খেয়াল, এই যে এগুলো যে হিন্দুস্তানি যে ক্লাসিক্যাল মিউজিক, এর যে আবার লাইট ক্লাসিক্যালের যে হরি, চৈতি, ভজন, গজল, তারপরে যে নানান রকমের যে লাইট ক্লাসের ঠুমরি, এই যে কিন্তু প্রত্যেকটা জিনিসই কিন্তু রাগ রাগিনী, ভারতীয় যে মার্গ সঙ্গীতে কিন্তু রাগ রাগিনী একটা, এই রাগ রাগিনী গুলো কিন্তু একটা মুড তৈরি করে, একটা আবহ তৈরি করে। এবং সেই আবহটা কিন্তু যখন আমরা একজন উস্তাদ বা পণ্ডিত বা যিনি ভোকাল বা ইনস্ট্রুমেন্ট যেই যা কিছুই বাজান না কেন, সেটা যখন শুনি তখন কিন্তু ওই ভেতরে ভেতরে একটা অনুভূতি কাজ করে, ভাবটা তৈরি হয়। তারপরে এটা আমার যে আবেগটা দেব সেটা ওই মিউজিকের সাথে, আজকাল অনেকে কবিতা আবৃত্তির সাথে কিন্তু নানান রকম মিউজিক বা আবহ সংযোগ করেন আর কি, সেই সংযোগ সহকারে সেটা কিন্তু নানান ধরনের কম্পোজিশন হয়। শুধুমাত্র রাগ রাগিনী হয়তো ইনস্ট্রুমেন্টাল মিউজিকের উপরে রাগ রাগিনী দিলেন তা না, কিন্তু কম্পোজিশনও ঢুকিয়ে দেন কারো কারো। তো সেটা যদি অ্যাপ্রোপ্রিয়েট হয় তাহলে তো ঠিক আছে। তবে এই আর শুধুমাত্র এই যে এই ভারতীয় উপমহাদেশের যে ধ্রুপদী সঙ্গীত, এই যে এই সম্পর্কে যে রাগ রাগিনী সম্পর্কে, কোন রাগটা সকালের রাগ, কোন রাগটা একটু পরে, সকাল থেকে একটু পরে, হ্যাঁ, যে এই নুনকেলি, রামকেলি, বিভাস, তারপরে টোড়ি, এই যে রাগগুলো যে এই সকালের দিকের একটু একটু পরে পরে যে রাগগুলো, তারপরে রাতের দিকের যে রাগগুলো, তারপরে সন্ধ্যার রাগ, এই পুরবী, তারপরে পুরিয়া ধানশ্রী, যোগিয়া, তারপরে ওদিকে দরবারি কানাড়া, নানান রকমের সে মালকোষ, এগুলো রাগগুলো আছে। এর এক একটা কিন্তু প্রত্যেকটার যে এক একটা নোট গুলো আছে, রাগের যে মূল যে স্বর সমন্বয়ে যে রাগটা, যে এই নোট গুলো লাগানো হয়, সেটা যখনই লাগে তখনই কিন্তু বোঝা যায় এটা চেহারা, এই এটা স্বরূপ। এই হচ্ছে ভারতীয় উপমহাদেশের এই ধ্রুপদী সঙ্গীত বা মার্গীয় সঙ্গীত যেটাই বলি না কেন, এবং লাইট ক্লাসিক্যাল লঘু উচ্চাঙ্গ সঙ্গীত যেটা। এবং এর সাথে কিন্তু আমার আজকাল না, মানে এটা তো যারা এটা নিয়ে একটু স্টাডি করেন তারা জানেন যে ভারতীয় এই ধ্রুপদী সঙ্গীতের দুটো ধারা পাশাপাশি চলে আসছে। কর্ণাটকী মিউজিক, মানে সাউথ, এই ব্যাঙ্গালোর, আন্ধ্রা, কেরালা এবং তামিলনাড়ু, এই যে এদের এখানে এই এদের কিন্তু প্রত্যেকের রাগ রাগিনী আছে, আলাদা আলাদা নামও আছে, এবং সেগুলো হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকের রাগের সাথেও অনেক কিছু মিলে যায়। তো ওদের প্যাটার্ন, প্রেজেন্টেশন প্যাটার্নটাও কিন্তু একটু অন্য ধরনের। এবং এর সাথে আমি আরেকটু, তুমি যেহেতু বললে, আমি যদি এই আবহ তৈরি করবার জন্য নানান ধরনের কবিতার সাথে এই পাশ্চাত্যের যে ওয়েস্টার্ন ক্লাসিক্যাল সম্পর্কে যদি আমাদের একটু ধারণা থাকে বা একটু শোনার, যেমন বেথোভেন, তারপরে মোজার্ট, শোপেনহাওয়ার, তারপরে চাইকোভস্কি, বাখ, এই যে একদম, এই যে তুমি যে নামগুলো বলছো, এই যে সবগুলো মিলিয়ে এদের যে কম্পোজিশন গুলো কিন্তু সারা পৃথিবীতে এই ওয়েস্টার্ন ক্লাসিক্যাল যারা কম্পোজার, যারা তারা কিন্তু এই দল বল নিয়ে সিম্ফনি অর্কেস্ট্রা এই করে, কিন্তু এই পারফরমেন্স তৈরি করে। আর রেকর্ডে তো আছেই, আমরা জানি, আমরা শুনেছি। এই আমার যখন আমি ইউনিভার্সিটিতে পড়ি তার আগের থেকেই কিন্তু আমি এগুলোর সাথে একটু, এটা আমার নিজের আগ্রহে, এইগুলো কানটা একটু তৈরি হয়, গানের এই মিউজিক সম্পর্কে একটা ধারণা হয়, এবং এগুলোর একটা আবহ ভেতরে ভেতরে কাজ করতে থাকে। আমার সেই জন্যই বলার কথা এটা, যে এই ধরনের এই মিউজিক এবং আবৃত্তির সম্পর্কটা কিন্তু খুব কাছাকাছি, খুব নিবিড়। আমরা আবৃত্তি করলে কিন্তু সঙ্গীত বের হয় না, কিন্তু একটা ওই শব্দ উচ্চারণের মধ্যে দিয়ে
যে একটার পর একটা শব্দ যেভাবে চলে মডুলেশনের সাথে, তার মধ্যে কিন্তু এই এই ভয়েস মেলোডি যেটাকে আমরা বলি, সুরেলা স্বর, শুনলেই যে বাহ চমৎকার, তো বলবার ভঙ্গিটা, গলাটা লাগানোটাই একটা। আর সেই জন্যই কিন্তু আমরা এই আবৃত্তির মধ্যে যে প্র্যাকটিস ওরিয়েন্টেড যে ব্যাপারগুলো আছে, আমি আমার একটা ইলেকট্রনিক তানপুরা আছে, এই ইলেকট্রনিক তানপুরা নিয়ে ভয়েসের প্র্যাকটিস, ভোকাল প্র্যাকটিস গুলো করাই। কিছু আমি নিজে ওই সারকামটা সাপাসা দেয়া থাকলো, যে স্কেলে আমার গলাটা যায় সেটা লাগিয়ে সবাইকে বললাম দেখো তোমাদের এই স্কেলে যায় কিনা, বলে তারপরে একসাথে 30-40 জন একসাথে দুটো নোট, 3টে নোট, 4টে নোট, মানে গলাটা, তারা কিন্তু রাগ রাগিনী সম্পর্কে কোনো ধারণাই নেই, কিন্তু তাদের করতে ভালো লাগছে। যখন একসাথে সবার হচ্ছে তখন এই আমি এক একটা দেখিয়ে দিচ্ছি, তারপরে করছি। এইভাবে হলে হয় কি, আমার এই সুর সম্পর্কে, স্বর সম্পর্কে, সুর এবং স্বর এর প্রকৃতি, এটা নিয়েও কিন্তু আমার একটা লেখা আছে। তো এই যে সুর এবং স্বরের যে প্রকৃতি, এটা কিন্তু এই মিউজিকের সাথে যে একটা আমাদের স্বরের কত রকম নিবিড় একটা সম্পর্ক, সেটা জানাটা দরকার, প্রয়োজন আমি মনে করি। এবং আমাদেরকে তো বলাই হয় যে মীরের কাজ, আবৃত্তিতেও আমরা মীরের কাজ করি, কোমল স্বর লাগাই, তারপরে এগুলো সবই তো সঙ্গীতেরই সব মানে কথা। অনুরণন যে ব্যবহার, এগুলো তো সবই আবার সঙ্গীতেও আসে। তো এইগুলোর চর্চাও করি। এবং আগেকার দিনে তো কবিতাগুলোকে গানের আকারেই সুর করে করেই বলা হতো, মহাভারত রামায়ণ থেকে শুরু করে। তো সেই ধারাটা তো একটা রয়েছে। আর অনেকে ভাবে বোধহয় মানে সঙ্গীতের সাথে আবৃত্তির সম্পর্ক বলতে অনেকে ভাবে সুর করে কবিতা পড়া, এখন যেটা অনেকের ধারণা, কিন্তু বিষয়টা ঠিক সেটা নয়। তো আপনার এই আলোচনা থেকে আমি পরিষ্কার তোমার সাথে আমি আরেকটু যোগ করি, সেটা হচ্ছে যে ওই যে সুর করে কবিতা পড়া, এর একটা ধারা কিন্তু আমাদের মধ্যে আছে। তুমি তো নিশ্চয়ই জানো যে লক্ষ্মীর পাঁচালী যখন পড়া হয় তার মধ্যে একটা সুর আছে, কবিতার আকারে কিন্তু লেখা আছে। তারপরে মহাভারত যখন আমি আমার মা, বাবা বা ঠাকুরদা বা যারা এই ধরনের যারা তারা পড়তেন, তারা কিন্তু একটা সুর করে পড়তেন। তারপরে আমাদের দেশে কিন্তু অনেক কবির কিন্তু পুঁথি আছে, সে পুঁথি পড়ারও কিন্তু একটা আলাদা ঢং আছে, সুর আছে। তারপরে গাজির গান, কথা, কিন্তু তার মধ্যে এক ধরনের সুর আছে। তো এখন সব জিনিসই যে সুর তা না, এবং কোনটা কেমন এই এক একটা প্যাটার্ন স্পেসিফিক আছে। কিন্তু এই কবিতার মধ্যে যে একেবারে সরাসরি সুর আসবে আধুনিক কবিতায় বা রবীন্দ্রনাথের কবিতায় বা নজরুলের কবিতায় বা জীবনানন্দের কবিতায়, তা না। কিন্তু এটা বুঝতে হবে যে কোথায় কি করা যায়, কতটুকু স্বাধীনতা বা কোনটা নিয়ে সুর করা যায়। একটা বিষয় বোঝা গেল যে আমাদের সঙ্গীতের কানটাকেও তৈরি করতে হবে, গান শুনতে হবে, সেটা প্রাচ্যের এবং পাশ্চাত্যের উভয়। সেখান থেকে আমাদের ভেতরের যে বিকাশ বা মননের যা বিকাশ ঘটবে, সেটা হয়তো আবৃত্তিটা নির্মাণ করার ক্ষেত্রে কোথাও কাজে লাগবে। এটা আমার একটা ধারণা হয়। আরেকটা বিষয় একটুখানি আপনার সাথে কথা বলছিলাম যখন আমাদের মধ্যে আলোচনায় উঠে এসেছিল, সেটা হলো মিথোলজিকে ভালোভাবে জানা। সেটা গ্রিক মিথোলজি হোক বা আমাদের পুরাণ, উপনিষদ, বেদই হোক, এবং এই মহাভারত রামায়ণ, এই বিষয়গুলোকেও জানা। কারণ এই সব নিয়ে রচনা কিন্তু সব কবিদেরই রয়েছে। আধুনিক কবিদের তো গ্রিক মিথোলজির প্রসঙ্গ ভীষণ এসেছে, আধুনিক কবিতায় তো এসেইছে। রবীন্দ্রনাথ ঠাকুরেরই তো ব্রাহ্মণ কবিতা, পথ ও দেবযানী, বিদায় অভিশাপ, বৈষ্ণব কবিতাগুলো রয়েছে, সেখানেও রয়েছে। বাংলাদেশের শামসুর রহমানের কবিতাতেও আমরা অনেক গ্রিক মিথোলজির অনেক ক্যারেক্টার গুলোকে পাই। বিষ্ণুদের কবিতায় রয়েছে, তারপরে উর্বশী ও আর্টেমিস, বিষ্ণুদের কবিতা। এবার এই চরিত্রগুলোকে আমরা যদি ভালোভাবে না জানি, তাহলে কি শুধু উচ্চারণ করলেই আমাদের আবৃত্তি হবে? এই ধারণাটা যদি আপনি দেন, তাহলে তো আমাদের একটু গ্রিক মিথোলজি নিয়েও পড়াশোনা করা দরকার, বা রামায়ণ মহাভারতেরও বিষয়গুলো একটু যদি ধারণা থাকে। তুমি বলেই ফেলেছো, মানে তোমার যে ধারণা সেটা কিন্তু
তোমার ধারণাটা যেটা সেটা কিন্তু তুমি কার মধ্যে লেখার মধ্যে কার রচনার মধ্যে কি আছে। শামসুর রহমানের কবিতার মধ্যে মানে তিনি ইংরেজির ছাত্র ছিলেন এবং তিনি এগুলো প্রচুর পড়াশুনো করেছেন এবং গ্রিক মিথোলজির ক্যারেক্টারগুলো শুধুমাত্র শামসুর রহমানের কবিতার মধ্যে না, আমাদের অনেক কবির মধ্যেই মহাভারতের কথা, কুরুক্ষেত্রের কথা, চক্রব্যূহের কথা, অভিমন্যু বধ, এই অভিমন্যু বধটাকে একটা সিম্বলিক করে সেই 7 জন সপ্তরথী মিলে যে অন্যায় যুদ্ধে অভিমন্যুকে বধ করে, এটা যদি আমার না জানা থাকে তাহলে আমি পড়ে যাব, আবৃত্তি করে যাব বা শুধু উচ্চারণ করে যাব। সেটা হয় কি, এক ধরনের চেহারা দেখলেই কিন্তু বোঝা যায় যে এটা বোধহয় না বুঝেই বোধহয় বলে যাচ্ছে। আর যদি সে বুঝে, সে যে জানে এবং সে যে পড়াশোনা করেছে, এটা জানলে কিন্তু, যেমন তুমি একটু আগেই বলছিলে যে মহাভারত, রামায়ণ, পুরাণ কাহিনী যেগুলো হিন্দু শাস্ত্রে আছে, আর মহাভারত আর রামায়ণের যে চরিত্রগুলো, কাহিনীগুলো নানান ভাবে কিন্তু আমাদের কবিতার মধ্যে, সে পশ্চিমবঙ্গের কবিদের মধ্যেও লেখার মধ্যেও এসছে, আমাদের পূর্ববঙ্গের লেখার মধ্যে। কেননা এগুলো একটা ধ্রুপদী ব্যাপার এসে গেছে এর মধ্যে, যে এই মিথের ব্যাপারগুলো, এগুলো কিন্তু একটা এলিমেন্টস, একটু আগে আমরা বলছিলাম না এলিমেন্টস, সেই এলিমেন্টস কিন্তু আমরা দেখি যে কবিতার অনুষঙ্গ, জীবনানন্দ দাশের মধ্যে, ওই যে একটু আগে সিভিলাইজেশনের কথা বলছিলাম, ইলোরা, অজন্তা, খাজুরাহ, কোনারক, এই যে স্থাপত্য, এই গুহাচিত্র এবং গুহাগাত্রের যে এই স্কাল্পচার গুলো আছে, মূর্তিগুলো আছে, সেই মূর্তিগুলো দেখেই কিন্তু জীবনানন্দ কিন্তু উদ্দীপিত হয়েছেন এবং সেই জায়গাগুলোর কথা কিন্তু ওই বনলতা সেনের কবিতার মধ্যে তিনি তো সারা পৃথিবী ঘুরে আসলেন বনলতা সেনের ইয়ের মধ্যে, যে কোথায় কি দেখেছেন। এরকম আমার যদি জানা থাকে, আমার চেহারার মধ্যে বলার মধ্যেও কিন্তু সেগুলো প্রকাশ পাবে। একটা কি আমার নলেজের ব্যাপারটা, সেটা জানা থাকলে খুব ভালো হয়। যেমন আমি অনেককে দেখেছি, আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা বিদ্রোহীর মধ্যে ইসলামিক মিথ থেকে শুরু করে, তারপরে মহাভারত পুরাণের থেকে শুরু করে এত চরিত্র এবং এত ঘটনার কথা তিনি সবের মধ্যে উল্লেখ করেছেন। সেগুলো শুধু আবৃত্তি, ওই গড়গড় করে চিৎকার করে করে সেই বলবীর, হ্যাঁ আমি এই যে বলবীর এবং এই যে বলে যাওয়াটাই শুধু না, আমাকে জানতেও হবে যে এই চরিত্রগুলো কোথা থেকে এসছে, কোন মিথের থেকে। সে তেমনি একই ভাবে যে তুমি একটু আগে বলছিলে যে বিষ্ণুদেব এবং আমাদের 30-এর দশকের এই দুজন কবি তো অসাধারণ। সেই সাথে বুদ্ধদেব বসুকেও আমি এর সাথে যুক্ত করব। বুদ্ধদেব বসু অবশ্য একটু ব্যতিক্রম ওনাদের থেকে, যদিও এরা সব ইংরেজি সাহিত্যের এক একজন দিকপাল, এরা ইংরেজি সাহিত্য নিয়েই পড়াশোনা করেছেন। তো এই বিষ্ণুদেব এবং সতীন্দ্রনাথ দত্তের কবিতার মধ্যে হোমারের ইলিয়াড এবং ওডিসির যে গল্পগুলো আছে, গ্রিকের যে গল্পগুলো আছে, চরিত্রগুলো আছে, তারপরে গ্রিক দেব দেবীর কথা, তারপরে জিউস, জুপিটার, এই যে জুনো, তারপরে পরে রোমান যে দেব দেবীদের কথা যেগুলো আছে, রোমে যেসব আমরা স্কাল্পচার গুলো দেখতে পাই, সব এই যে ম্যাডোনা কোথা থেকে আসলো, এইগুলো যদি না জানি, তারপরে এই যে ক্যারেক্টার ইডিপাস, অ্যাগামেমনন, চরিত্রগুলো, হ্যাঁ, অরফিউস, সেই হ্যাঁ আফ্রোদিতি, রাইট। এই যে চরিত্রগুলো একটু ব্যাখ্যা, একটু গল্প আমাকে যদি কেউ না বলে এবং আমরা যদি না জানি, তাহলে কিন্তু ওই কবিতাটা যখন উচ্চারণ করব, শব্দগুলো উচ্চারণ করব, ওই চরিত্রের নাম উচ্চারণ করব, তখন কিন্তু মনে হবে যে যারা শুনবেন, যারা বোদ্ধার যারা শ্রোতা, তারা কিন্তু ঠিকই বুঝে বলবে, না বুঝেই কিন্তু বলে যাচ্ছে। যেমন বিদ্রোহীর কথা বললাম, বিদ্রোহীতে যে রামায়ণ, মহাভারত এবং পুরাণের যেসব চরিত্র এবং কাহিনীগুলো এসছে, সেগুলো
অনেককেই দেখি যে তারা কিন্তু এই গল্পগুলোর ব্যাকগ্রাউন্ড, প্রেক্ষাপট, পটভূমি কিন্তু অনেকেই জানে। যারা জানে, জেনে নিয়েছে তারা তো খুব ভালো, তার মানে তারা পড়াশোনা করছে এই মাইথোলজি নিয়ে। তা আমার মনে হয় যে এই মাইথোলজির ব্যাপারটা কিন্তু সেই গ্রিক মাইথোলজি বলি, রোমান দেব দেবীর কথা, রোমান কাহিনী, এবং তার সাথে পুরাণ এবং রামায়ণ মহাভারত, এটা জানতে হবে এই কারণেই যে আমাদের বাংলা কবিতার মধ্যে অসংখ্য জায়গায় অসংখ্য কবিদের রচনার মধ্যে এই জন্য তোমার সাথে আমি আরেকটু জোর দিয়ে এটা যোগ করলাম। হ্যাঁ, তার মানে হোমারের ইলিয়াড, ওডেসিয়াস এগুলো আমাদের জানতে হবে। অনেক কাব্যে আমরা কবিতায় এগুলো পাই। হ্যাঁ, খুবই ভালো লাগলো এই আলোচনাটা। আর একটা প্রাসঙ্গিক বিষয় আমার মনে হয়, আসলে এত কিছু জানার রয়েছে মাথার মধ্যে, আমার এত কিছু চলে আসছে, সময় এত কম, একেবারেই তো আমরা শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের এবার একেবারেই ইতি টানতে হবে। যাওয়ার আগে জাস্ট আরো আচ্ছা, আমি এই প্রসঙ্গে একটু কথা বলি অবন্তিকা। সেটা হচ্ছে যে তুমি ভয়েস এন্ড স্পিচের যে এলিমেন্টের কথা বলছিলে, তার মধ্যে যে আমাদের যে উপাদানগুলো কথা বলছিলাম, ওই একই সাথে কিন্তু ওয়েস্টার্ন ইয়েতেও কিন্তু স্বরে, যা আমরা এই আমাদের এই কি বলে হিন্দুস্তানি মিউজিকে যে উদারা, মুদারা, তারা, উপাংশু, ভাস, এই যে যেগুলো আছে, এর সাথে কিন্তু ওদের যে স্বরের চরিত্র এবং ওই সাউন্ড গুলো কেমন, এই যে তোমার সোপ্রানো, ব্যারিটোন, তারপরে কন্ট্রাল্টো, তারপরে ব্যাস, এই যে এই জিনিসগুলো ওই ওখান থেকে ওয়েস্টার্ন মিউজিকের ওই যে বেথোভেন, মোজার্ট, এদের ইয়ে থেকেই কিন্তু এইগুলো খুব বেশি করে এসছে। এবং এগুলো জানতে পারলে কিন্তু আমাদের ওই ইয়ে যে মিউজিক, ওদের যে ডোরে মি, এই যে আছে ওদের যে সারেগামা আছে, সেগুলো কিন্তু জানলে পরে এর সাথে কম্প্যারিজনটা আমরা বুঝতে পারবো যে এই ভারতীয় উপমহাদেশের স্বর এবং এই ওয়েস্টার্ন মিউজিকের যে স্বরগুলো আছে। এটা খুব ভালো করে জানার কোনো পদ্ধতি যদি আপনি সংক্ষেপে দর্শকদের একটু বলেন। মানে আর সেটা আমি বলি যে ওয়েস্টার্ন মিউজিকের আমার কাছে আছে, বই আছে, ওয়েস্টার্ন মিউজিকের উৎস, সাউন্ড, এই যে আমি যেগুলো বলছিলাম, ব্যাস, কন্ট্রাল্টো, সোপ্রানো, যেমন তুমি, আমি বলশাই থিয়েটারে বসে, আমার সৌভাগ্য হয়েছে, মস্কোতে গিয়েছিলাম একটা স্কলারশিপ পেয়ে, সেখানে অপেরা সামনে বসে অপেরা দেখেছি, হারকিউলিস দেখেছি, তারপরে সোয়ান সং দেখেছি, ব্যালে দেখেছি, সোয়ান সং এর ব্যালে, এই বলশাই থিয়েটারে বসে। তো এই অপেরাটা একটু আলাদা করে, অপেরার যে আওয়াজটা বের করে যারা গায়, সে অদ্ভুত একটা জায়গা থেকে আওয়াজটা বের করে। এটা কিভাবে করে, এটা কিন্তু আমরা করি না। এই আমাদের এই বাংলাদেশ, পশ্চিমবঙ্গ বা ভারতীয় উপমহাদেশে এই জায়গা থেকে কিন্তু এই অপেরা গানের কিন্তু যে স্বরের, এটা কিন্তু আমাদের চলন। এটা জানলে হয় কি ভালো, ব্যবহার কোনো জায়গায় যদি প্রয়োজন পড়ে করতেও পারি। এই আমার কাছে বইও আছে, হিস্ট্রি অফ ওয়েস্টার্ন মিউজিক এবং এলিমেন্টস অফ ওয়েস্টার্ন মিউজিক, এগুলো বই পাওয়া যায় একদম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এগুলো তো অনেক বড় বিষয়। আরেকটা কথা একটুখানি জেনে নেব, কবিতার প্রেক্ষাপট। এবার সব কবিতারই তো ঠিক প্রেক্ষিত জানা সম্ভব হয় না, কিন্তু প্রেক্ষাপট বা প্রেক্ষিত যদি জানা যায় তাহলে কিন্তু কবিতাটার আরেকটা অর্থ বা অভিব্যক্তি আমাদের কাছে ধরা দেয়। আবার সেটা যেমন সত্যি, আর আরেকটা দিকে আবার এটাও ভাববার বিষয় যে কবি মন কিন্তু খুবই বিচিত্র। একদম খুব সাধারণ একটা ঘটনা থেকে একটা অসাধারণ রচনা উনি সৃষ্টি করে ফেলতে পারেন। যেমন আমি পড়েছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুরকে একবার ইনজেকশন দেওয়া হচ্ছিল, উনি অসুস্থ হয়েছিলেন, তখন উনি ভেবে ফেললেন একটি গান, আরো আরো প্রভু আরো আরো, এমনি করে আমায় মারো। তারপরে যেমন আরো দুটো কবিতার কথা মনে পড়ছে, বিলম্বিত এবং চিরায়মানা, খনিকা কাব্যগ্রন্থ থেকে। সেখানে লেখার প্রেক্ষাপটটা ছিল কিন্তু মানে খনিকার পাবলিশার প্রেমতোষ বসুর উদ্দেশ্যে লেখা, এবং এটার মধ্যে একটা অভিযোগ, অনুযোগ
অভিমান রয়েছে, কারণ প্রকাশে খুব দেরি করছিলেন উনি এই খনিকা। তো ফলে রবীন্দ্রনাথ এত সুন্দরভাবে দুটি কবিতা লিখলেন, যেটা পড়লে আপাতভাবে মনে হবে একদম নিছক প্রেমের কবিতা, এবং সেইভাবে আমরা বলার চেষ্টা করব, কিন্তু প্রেক্ষাপটটা জানলে আবার মনে হবে ও বাবা, এই একটা বিষয়কে নিয়ে উনি লিখেছেন। তাহলে এই যে দুটো ব্যাপার রয়েছে, প্রচুর কবিতাই রয়েছে যেখানে আমরা প্রেক্ষাপট পাই, পেয়ে তো সেটা একভাবে আমরা পরিবেশন করবো, আবার পাই না অনেক সময়। পেলেও দেখলাম যে না, যেটা ভেবেছি এটা তো একেবারেই একটা আলাদা দিকে চলে গেল। তো একটু যদি আমাদের ধারণা দেন। হ্যাঁ, এটা তুমি উদাহরণ দিয়ে বলেছো রবীন্দ্রনাথের সেই ইনজেকশন দেওয়ার ব্যাপারটা, যে খনিকা কাব্যের দুটো কবিতা কথা বললে, সেটা একটা তো আমি খুব আবৃত্তি করি আর কি, চিরায়মানা কবিতাটা তো অনেক জায়গায় করেছি, বিভিন্ন জায়গায় আমার খুব প্রিয় কবিতা। তো আমার যে অভিজ্ঞতা সেটা হচ্ছে যে কবিতার যদি প্রেক্ষাপট জানা যায় এবং কবিকে যদি জানা যায় কেন, কোন সময়ে, কি কারণে তিনি এই কবিতাটা লিখেছেন। যেমন আমাদের দেশে বেশ কিছু কবিতা আমরা এখানে যারা আবৃত্তি করি, তারা স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছিল আমাদের এখানে এই বাংলাদেশে, এবং সেই স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা কিন্তু এই ট্রাকে চড়ে চড়ে আবৃত্তি করেছি এবং প্রতিবাদ জানিয়েছি, স্বৈরাচার বিরোধী প্রতিবাদ জানিয়েছি। এবং তখন যে কবিরা কবিতা লিখেছেন এই স্বৈরাচার বিরোধী, সেই সব কবিতা কিন্তু প্রেক্ষাপটটা আমরা জানতে পারি এবং ওই ঘটনা এবং ওই ইতিহাসটাও আমরা জানতে পারি। আবার কবিরা যখন নিজেরা কবিতা পড়েছেন সেই সব কবিতা, তখন সামনাসামনি কবিদের কবিতা শোনা একটা কিন্তু খুব সৌভাগ্যের ব্যাপার। আমার কিছু, যে একটু আগে বলছিলাম যে মোস্তফা মীর, তার কিছু কবিতা আমি সামনে বসে শুনে ওর পড়বার ঢং এবং বলার ঢং, এটা শুনে কিন্তু একটা ওর গূঢ় অর্থ এবং ভেতরকার যে অব্যক্ত যে ব্যথা বেদনা বা ভাব, প্রেম, ভালোবাসা, এগুলো সব কিন্তু বেরিয়ে আসে ওই কবিকে সামনে বসে। এবং আমি যখন এই কবিতাটা কম্পোজ করি তখন কিন্তু মূল যে সুরটা কবির শুনেছি সেটাকে কাজে লাগিয়ে তখন আমার মনে হয় যে এটা অন্তত কিছুটা সুবিচার করছে। অনেক কবি অভিযোগ করতে শুনেছি যে আমার কবিতা তো এটা শেষ করে দিবে, কবিতাই তো মানে যা মনে করে লিখেছি সে কবিতার একবার 12টা বাজে, এরকম অভিযোগও কবিদেরকে করতে শুনেছি। তা আমার সেই জন্য মনে হয় যে সুবিচার করার জন্য কবিরাই তো তাদের লেখাগুলোকে নিয়েই তো আমরা একটা নতুন রূপ দিই, একটা নতুন শিল্প মূল্য তৈরি করি, এই আবৃত্তি শিল্প। তত কবিরা যে পেছনে আছেন, যাদের লেখাটা রচনাটা নিয়ে কিন্তু আমরা কাজ করছি, সেটার প্রতি সুবিচার করা এবং যথার্থ অর্থটা বের করে আনা, এটাই হচ্ছে আমাদের কাজ। সব কবিতার তো আমরা প্রেক্ষাপট জানতে চাইলে আমরা কি মানে পাবো, মানে সেটা আপনার কি মনে হয়, মানে কোনো? না, সব পাবো না। যেমন শঙ্খ ঘোষের, কবি শঙ্খ ঘোষের একটি বই আছে, এটাতে যেমন উনি লিখেছেন ওনার, এরকম কি অনেক বই পাওয়া যায় যেগুলো আমরা কিনে যদি একটু পড়াশোনা করি? শঙ্খ ঘোষের কবিতার মুহূর্ত খুব চমৎকার একটি বই, তুমি দেখালে এটা আমার শ্রোতারাও মনে হয় যে এই বইটা দেখে আপনারা সংগ্রহ করবেন। আমার যেটা মনে হয় যে রবীন্দ্রনাথের যে জীবনী যদি আমরা পড়ি, যারা লিখেছেন, যে দুইজন খুব নাম করা জীবনীকার আর কি, তাদের, এবং বিশেষ করে ইন্দিরা দেবীর কিছু বই আছে, তারপরে অবন ঠাকুরের কিছু বই আছে, তারপরে জ্যোতিরিন্দ্রনাথ, গোপনেন্দ্রনাথ, এদের কিছু কিছু জীবন স্মৃতির কথা এবং রবীন্দ্রনাথের নিজের যে জীবন স্মৃতির কথা, সেখানে বেশ কিছু কবিতা এবং গানের উপলক্ষগুলো কিন্তু চলে এসছে। সেগুলো যারা গান করে তারা গানের ব্যাপারে তো সুর একেবারে বেঁধে দেওয়া, সেটাও তো একটা মেট্রিক সিস্টেমে, কিন্তু কবিতায় তো আর আমাদের গানের স্বরলিপির মতন স্বরলিপি নেই কবিতায়। কিন্তু সেই জন্য বলছি, যদি আমার ওই প্রেক্ষাপটটা জানা থাকে, ওই ইতিহাসটা জানা থাকে, আমরা অনেক কবিতার কিন্তু ইতিহাস আমরা জানি। জীবনানন্দ দাশের কবিতার
তারপরে কাজী নজরুল ইসলামের কবিতা এবং রবীন্দ্রনাথের কবিতা, তাহলে সুবিধা হয় যে যথার্থ সুবিচার করা, যে এই এই এবং সেই প্রেক্ষাপটটা যদি আমি বলে নিই আমি আবৃত্তি করার আগে, তাহলে দর্শকরা এটার সাথে যোগ করতে পারবে, মেলাতে পারবে। হ্যাঁ, নিশ্চয়ই। সময় তো একদম শেষ দাদা, বাকি থেকে গেল অনেক কিছু, যেমন আমার ইচ্ছে ছিল নন্দন তত্ত্বটাকে একটুখানি আনবো, কারণ এই বিষয়টা এত ইন্টারেস্টিং এবং সত্যি আমাদের ভীষণভাবে জানা দরকার নন্দন তত্ত্ব, এবং আপনার সাথে আলোচনা করেও আমি অনেক ধারণা পেয়েছিলাম। নন্দন তত্ত্বটা দিয়েই কি তাহলে শেষ করি আজকের আলোচনা? আচ্ছা, ঠিক আছে। নন্দন তত্ত্বের কথা এই জন্যই বললাম যে একটা হচ্ছে যে ওয়েস্টার্ন, যে আমরা আমি আমি যে যে বইগুলো পড়েছি বেনেডিক্টো ক্রোচের ইতালিয়ান, হ্যাঁ, যে নন্দন এস্থেটিক্স এর উপরে তার যে মূল ধারণাগুলো সেগুলো তো আছেই, এবং সেগুলোর ভিত্তিতেই কিন্তু এই প্রাচ্যের, হ্যাঁ, মানে একটা হচ্ছে ওয়েস্টার্ন, একটা ওরিয়েন্টাল, একটা হচ্ছে অক্সিডেন্টাল, এই দুটো যে ধারণা সৌন্দর্য তত্ত্বের, একটা হচ্ছে যে রূপ, রস, বর্ণ, গন্ধ, এই যে সুন্দর যে ব্যাপারটা, রবীন্দ্রনাথ তার সবকিছুর মধ্যে সেই আমি কবিতার মধ্যে সুন্দর হলো সে, যে এই যে সুন্দরটা কি, এই যে একটা রিলেটিভ টার্ম, এটা বোঝাই আমি কি করি। তো সেই সুন্দরটাই হচ্ছে একটা অব্যক্ত ভালো লাগা, সুন্দর একটা ছবি দেখে, একটা চিত্র পেইন্টিং দেখে আমি ইন্টারপ্রেট করি আমার মতন করে, রংটা বোঝার চেষ্টা করি, তারপরে তার স্ট্রাকচারটা, তার ড্রয়িংটা, তারপরে কম্পোজিশনটা, তারপরে এটা সিমেট্রি, অ্যাসিমেট্রি, এই যে চিত্র পেইন্টিং এর যে নানান কিছু আছে, প্রিন্সিপলস অফ এই আর্ট, তার মধ্যে এগুলো আছে। কিন্তু সেই আমাদের এই সৌন্দর্য তত্ত্বের মধ্যেও কিন্তু এই দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের যে বইটা আছে, আপনারা যদি পড়েন দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের এই নন্দন তত্ত্বের যে বইটা, আমাদের বাংলাদেশেও খুব সুন্দর সবার জন্য উপযোগী করে একটা বই সৈয়দ মঞ্জুরুল ইসলাম, তিনি নন্দন তত্ত্ব নাম দিয়ে একটা বই লিখেছেন, সবার খুব কাজে লাগে। এই রূপ, রস, বর্ণ, গন্ধ, সৌন্দর্য, সুন্দর আর্ট, এইগুলো কি জিনিস। আর তারপরে যে যে তত্ত্বগুলো যে যুগে যুগে যেগুলো এসছে, যে রিয়ালিজম, তারপরে সুরিয়ালিজম, তারপরে এক্সপ্রেশনিজম, ইমপ্রেশনিজম, তারপরে দাদাইজম, কিউবিজম, ফিউচারিজম, এই যে তারপরে এর যে নতুন রূপগুলো নিও নাম দিয়ে, যেগুলো নিও এক্সপ্রেশনিজম, নিও ইমপ্রেশনিজম, এই যে বাদগুলো, এগুলো কিন্তু যেমন কবি অ্যাপোলোনে তার কবিতার মধ্যে প্রথম কিন্তু এই সুরিয়ালিজমের ব্যাপারে, যে পরাবাস্তববাদ যেটাকে বাংলায় আমরা বলি, যে যেগুলোর একটা একটু বাস্তবের, সবকিছুই বাস্তবের ভিত্তিতেই, কিন্তু সেগুলোকে বুঝতে হবে যে এটা পরাবাস্তবতা, এটা কি, এটা একরকম একটা উদ্ভট, কিন্তু আবার বাস্তবের মিশেলে সেটা তৈরি হয়েছে। সেইভাবেই কিন্তু চলচ্চিত্রও তৈরি হয়েছে, কবিতাও, উপন্যাস, তারপরে এই যে আমাদের যে মডার্ন, পোস্ট মডার্নিজম এখন যে চলছে নানান রকমের একটা মিশেলে, সেইগুলোর মধ্যেও কিন্তু এসছে। আমি বলবো, আমি সবাইকে বলি যে আমাদের যে প্রাচ্যের ওরিয়েন্টাল যে সৌন্দর্য তত্ত্ব বা নন্দন তত্ত্ব, সেটা বোঝার জন্য আমি দুটো বই খুব দৃষ্টি ও সৃষ্টি, নন্দলাল বসু, ঠাকুর বাড়ি শান্তিনিকেতন, এখানে যারা এই চারুকলা ভবনের যে সাথে যুক্ত ছিলেন, তারা, তাদের মধ্যে নন্দলাল বসু একজন অসাধারণ, অবনীন্দ্রনাথ ঠাকুর, যিনি কলকাতা চারুকলা আর্ট ইনস্টিটিউটের কলেজের, আর্ট কলেজের প্রথম কিন্তু প্রিন্সিপাল অবনীন্দ্রনাথ ঠাকুর। আর তার অবনীন্দ্রনাথ ঠাকুরের এই যে বইগুলো আছে এই নন্দন তত্ত্বের উপরে, সে তো অসাধারণ। মানে তার বই অবনীন্দ্রনাথ ঠাকুর এবং নন্দলাল বসু, এই আর রবীন্দ্রনাথ তার
সমস্ত লেখার মধ্যেই কিন্তু নন্দন তত্ত্বের ব্যাপারগুলো তার লেখার মধ্যেই কিন্তু কোনো না কোনোভাবে এসে থাকে। সেগুলোকে একটু যদি ডিসেক্ট করে আলাদা করে আমরা যদি সেগুলো আলোচনা করি এবং বোঝার চেষ্টা করি, তাহলে এই শিল্পমূল্য, সৌন্দর্যবোধ, রূপ, রস, বর্ণ, গন্ধ, এই নন্দনতাত্ত্বিক একটা রচনার যে নন্দনতাত্ত্বিক শিল্পমূল্য, সেইটা বুঝতে পারবো। এইটুকুই আমি বলতে চাই। তার মানে এটা আমাদের জানা খুব দরকার, এটাই তো আপনি। হ্যাঁ, আর অবনীন্দ্রনাথ ঠাকুরের বই দুটো আমারও নেই, কিন্তু আমি শুনেছি ভীষণ ভালো। একটা হলো সৌন্দর্যের সন্ধান, আর একটা হলো বাগেশ্বরী শিল্প প্রবন্ধ। বাগেশ্বরী শিল্প প্রবন্ধ, এইবার নামটা বলতে তখন ভুলে গেছি, বাগেশ্বরী শিল্প প্রবন্ধ। হ্যাঁ, এই দুটো বই যদি আমরা পাই খুব ভালো হয়। আর আপনি যেটা বললেন যে প্রাচ্যে তো এনারাই এই এই ধারাটাকে ভীষণভাবে এনেছেন, বই লিখেছেন। যেমন পাশ্চাত্যে আলেকজান্ডার বমগার্টেন, ওনাকেই বলা হয় ফাদার অফ অ্যাস্থেটিক্স, নন্দন তত্ত্বের। নন্দন তত্ত্বের বিষয়টা আসলে খুবই বৃহৎ এবং অনেক কিছু রয়েছে, সেটা তো কখনোই সম্ভব হবে না আমাদের এই অল্প পরিসরে জানা। আর এতক্ষণ ধরে যে সকল দর্শক বন্ধুরা ছিলেন, সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করি আপনারা এই অনুষ্ঠান থেকে অনেক কিছু শিখলেন, জানলেন। আসলে জানার তো কোনো শেষ নেই, এবং দাদার থেকে জানার অনেক কিছু বাকি রয়ে গেল। যে চলে যাওয়ার আগে দাদা যদি কিছু কথা আপনি বলে যান আমাদের উদ্দেশ্যে, দর্শকদের উদ্দেশ্যে। আচ্ছা, খুব আমার কাছে খুব ভালো লাগলো যে অবন্তিকা যে বিষয়গুলোর অবতারণা করে দিয়েছে, যেগুলো উস্কে দিয়েছে প্রতিটা বিষয়ের, মানে আমাকে বলবার জন্য। ওর নিজেরও এগুলো নিয়ে পড়াশুনো এবং কিছু অনেক বই সম্পর্কে ওর ধারণা আছে, সেটা আমার সাথে বিনিময় করেছে। আমার কাছে খুব ভালো লেগেছে এই কারণে যে শুধুমাত্র আবৃত্তি করবো তা না, তার সাথে এর সাথে সংযুক্ত অ্যালাইড যে বই, গ্রন্থ এবং বিষয়গুলো আছে, এগুলো সম্পর্কে যদি আমরা নিয়মিতভাবে চর্চা করি। আমি কিন্তু রেফারেন্স হিসাবে সেই কবে থেকে, স্কুল লাইফের থেকে, কলেজ লাইফের থেকে আমি এগুলো পড়াশোনা, আবৃত্তির জন্য যে এগুলো পড়তে হবে তা না, এগুলো নিজের থেকেই কিন্তু পড়াশোনা করি। এইভাবেই কিন্তু যদি আমরা পড়াশোনা করি, এটা কাজে লেগে যায় যে আমি যে বিষয়ে কাজ করি, আবৃত্তির বিষয়ে। তো আমি অবন্তিকা তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে তুমি যে বিষয়গুলো তুলে এনেছো, আমাকে বলতে বলেছো, সেগুলো সম্পর্কেও তোমার যে ধারণা, সেই ধারণা থেকেই আমি দুটো চারটে কথা যে আবৃত্তির জন্য কি লাগবে, কি করা দরকার, প্রয়োজন, সেটা বলার চেষ্টা করি। এবং সেটা করার চেষ্টা করেছি অল্প সময়ের মধ্যে। সব তো বিস্তৃতভাবে বলার কোনো অবকাশ নেই। আমার মনে হয় যে এরপরে তোমরা পরিকল্পনা করবে উত্তর আমেরিকা আবৃত্তি উৎসব মঞ্চ যেটা, সেখান থেকে কিভাবে পরিকল্পনা করবে, কোন বিষয়ের পরে কি কি করবে, সেটা যাকে বিজ্ঞ আমাদের এখানে অনেকেই আছে, তারা বলবেন হয়তো এক একটা বিষয় বিস্তৃত ব্যাখ্যা দিয়ে এক একটা বিষয়ের উপর বলবেন। আমার মনে হয় যে আজকে যেহেতু তুমি নিজেই আমাকে অনুরোধ করেছো যে আপনি সবকিছুকে একটু একটু ছুঁয়ে ছুঁয়ে একটু যদি বলেন যে কি কি জিনিস লাগে, সেটাই করবার চেষ্টা করেছি। আমি কোনো ভেতরে ইনডেপথে যাওয়ার চেষ্টা করিনি, কারণ সময়ের একটা ব্যাপার আছে। তো আমি অবন্তিকা তোমাকে অনেক ধন্যবাদ জানাই। কিন্তু তাও সবকিছুর ভূমিকাও দেওয়া হলো না, মানে ভূমিকাই এত রয়েছে যে সেগুলো সব হলোই না। আমরা বোধহয় 8টা না 10টা পয়েন্টস মাত্র কভার করেছি, আমাদের 25টা জাস্ট সূচিপত্রের মতো লেখা ছিল বিষয়। তাহলে কতটাই বৃহৎ এবং বিশাল এই আমাদের এই শিল্পের ধ্যান ধারণা। এবং আজকে দাদার মতো একজন মানুষকে আমাদের মধ্যে পেয়ে আমরা সত্যি ঋদ্ধ হলাম, সমৃদ্ধ হলাম। দাদা, আপনার কাছে আবারও আমরা আসবো, আরো অনেক বিষয় আমরা জানবো, কারণ আমি দেখছিলাম মন্তব্যগুলো, অনেক দর্শক বন্ধুরা লিখছেন যে আপনার থেকে জানার কোনো শেষ নেই। এটা একেবারেই কথা। আর আপনাকে জানাই উত্তর আমেরিকা আবৃত্তি উৎসবের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এতখানি সময় আমাদেরকে দেওয়ার জন্য। আমি জানি ভীষণ গরম পড়েছে, সারাদিন আপনার নানাবিধ থাকে, ও একটা কথা বলতে ভুলে গেছি, বলি। সেটা হচ্ছে যে নেপথ্যে মারুনা রাহি আছে এবং হ্যাঁ, আমি
নাইমা আছে, ওদেরকেও ধন্যবাদ জানাই, কারণ ওরাও এর সাথে এই ভীষণভাবে আলোচনা যুক্ত। এবং এতে ওরা ভাগিদার, এবং এর সূত্রপাতের সাথে ওরাও এবং এই পুরো কারিগরি সহায়তায় ওরা রয়েছে, সুষ্ঠুভাবে অনুষ্ঠানটা পরিচালনা করার দায়িত্বে ওরা রয়েছে, এবং এই গুরু দায়িত্ব আমার উপর কিন্তু ওরাই প্রদান করেছে। ওদের কাছে আমিও চিরকৃতজ্ঞ। মারুনা রাহি এবং নাইমা সিদ্দিকা আমার খুব ভালো বন্ধু হয়ে গেছে এখন। আমরা সবাই মিলে একসাথে এই কাজটা এখন চালিয়ে নিয়ে যেতে চাই। আপনাদের সাথে, আপনারা সাথে থাকবেন, এবং দাদার মতো মানুষ যারা রয়েছেন তারা তো সবসময় আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাবেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। আগামী পর্ব আপনারা দেখতে পাবেন পরের মাসে শনিবার, অর্থাৎ এটা আমরা এপ্রিল মাসে রয়েছি, মে মাসের শেষ শনিবারে আমরা আমাদের পরবর্তী পর্ব নিয়ে আসবো। চোখ রাখবেন আমাদের ফেসবুক পেজে, আপনারা বিস্তারিত জানতে পারবেন পরবর্তী পর্বে আমাদের সাথে কে থাকছেন অতিথি হয়ে। আজকের মতো পর্ব এখানেই শেষ করছি। দাদাকে ধন্যবাদ জানাই এবং সকল দর্শক বন্ধুদেরও ধন্যবাদ জানাই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি, নমস্কার।